আচ্ছা, তোমাদের কাছে মেসেজের অপশন থাকছে। তোমাদের যেরকম যা প্রয়োজন সেই মতো তোমরা আমাকে মেসেজ করে জানাবে যে কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় নেই। আচ্ছা, আমি তোমাদের ইতিহাস সাবজেক্টে তোমাদেরকে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গাইড, অ্যাজ এ টিচার বা যেটাই বলতে চাও সেটা কিন্তু আমি তোমাদেরকে করার চেষ্টা করব। আশা করি আমার তরফ থেকে কোনো রকম কোনো গাফিলতি আশা করি তোমরা পাবে না। আর আমিও তোমাদের তরফ থেকে ম্যাক্সিমাম এফোর্টটা পাবো, কারণ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্র্যাক করতে গেলে বা যে কোনো আমাদের পরীক্ষায় মানে এন্ট্রান্স এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্র্যাক করতে গেলে কিন্তু আমাদেরকে কিছু বেসিক জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা প্রথম বিষয়, আমাদেরকে পড়াশোনা করতে হবে। এটা প্রথম ক্রাইটেরিয়া। তার মানে আমি তবু তো তোমাদেরকে গাইড করব, এবং তোমরা যদি আমার কথা অনুযায়ী যদি চলতে পারো, যদি গাইডটা যদি মেনে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা সাকসেস হবে। দেখো, সাকসেস তো সবাই হয় না, কিছু জন হয়। কারা হয়? যারা কথা শোনে বা যারা আলটিমেটলি সিস্টেমেটিক পড়াশোনা করে। আমি তোমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করাবো। আর কিরকম ভাবে করাবো সেটাও তোমাদেরকে প্রথমে আমি লেসন প্ল্যানটা দেবো, যে অ্যাকচুয়ালিটিতে আমি কিরকম চাইছি বা আমি কিরকম ভাবে তোমাদের গাইড করব, সেটা একটা প্রথমে প্ল্যান দেব। এবং তারপরে আমরা আজকের সাবজেক্টিভ পড়াশোনাতে আমি প্রবেশ করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিভাবে আমরা ক্লাস টেস্ট বা মক টেস্ট নিই, আমি নিজে পার্সোনালি যেভাবে নিয়ে থাকি, সেটাও কিন্তু তোমাদেরকে গাইড করবে। আমাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান মাস্টারজির তরফ থেকে কিন্তু আমাদের আলাদা করে মক টেস্ট ক্লাস টেস্টের ব্যবস্থা থাকবে। তার সঙ্গে সঙ্গে আমি আমার ক্লাসের ওপর ভিত্তি করে সেটা কিন্তু অবশ্যই আমি ক্লাস টেস্ট এবং মক টেস্ট নিয়ে থাকি, সেটা আশা করি তোমাদেরকে দেব। আমি নর্মালি যখন পড়াই বাংলাতেই বলি, ইংরেজিতে বলি না। কারণ আমাদের মোটামুটি আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের 95% স্টুডেন্ট বাংলাতে কমফোর্টেবল। এবং আমি যে নোট দিই সেটা বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই নোট দিয়ে থাকি। আমার ক্লাস কোনো লেখালেখির কিছু বিষয় নেই, পুরোটাই নোটের ওপর ভিত্তি করে ক্লাসটা হবে। কারণ এই ইতিহাস বিষয়টা কিন্তু একটা ব্রড সেন্সের একটা বিষয়। কারণ এর সিলেবাস যদি বলি যে আমাদের অন্যান্য পরীক্ষার বা অন্যান্য সাবজেক্টের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। যদি জিওগ্রাফির রেসপেক্টে বলি বা আমি সায়েন্সের রেসপেক্টে বলি, প্রায় ডবল বা তারও বেশি কিন্তু আমাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস। হ্যাঁ, কার্তিক চন্দ্র, অবশ্যই তুমি মেসেজে রিপ্লাই দিও। কারণ আমাদের তোমাদের আনমিউট করার ক্ষমতা আমার নেই। মেসেজে রিপ্লাই দিও কোনো অসুবিধা হলে। আর সেরকম না হলে অবশ্যই হ্যান্ডাকে আবার রাইস অফ করে। আচ্ছা, দেখো আমি আমরা প্রথমে আর সময় নষ্ট করব না, 8টা 7 বাজে। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আর 1 মিনিট আমি আমার মোবাইল থেকে একবার অন হই, না হলে অনেক সময় কি হয়, আমার লিঙ্কটা কেটে গেলে আমি আর মানে বুঝতে পারি না যে আদৌ আমি ক্লাসের মধ্যে আছি কি নেই। এই জন্য মোবাইল থেকে একবার অনটা হয়ে যায়, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমার সাবজেক্ট ইতিহাস। ইতিহাসের সিলেবাস করবো এবং কিভাবে আমরা পড়াশোনা করব, তোমাদেরকে কিভাবে গাইড করব সেই বিষয় নিয়েও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমাদের মেসেজটা আমি মোবাইলটা আবার না খুললে দেখতে পাবো না, সেই জন্য আমি মোবাইলটা খুলেও নিয়েছি। আশা করি তোমাদের মেসেজ আমি দেখতে পাবো। তোমাদের অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো, আমাদের একদম কমন সেন্স দিয়ে যদি বলতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি ইতিহাসের সিলেবাস কি, ইতিহাসের সিলেবাস আমাদের ভারতবর্ষের হিস্ট্রি। এখানে আহ, কোনো ওয়ার্ল্ড হিস্ট্রি
বা নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপিয়ান হিস্ট্রি বা এই জাতীয় জায়গা থেকে কোশ্চেন আছে না, এলেও সেটা একবারে নেগলিজেন্ট বা একদমই কোনো কারণে কাজ করে গেছে এরকম ব্যাপারেই, যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যখন আমাদের ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম করবো, তার সঙ্গে সঙ্গে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে একটু টাচ করবো। এইরকম অল্প অল্প আমাদের ইতিহাসের সঙ্গে যেগুলো বাইরের ইতিহাস একটু একটু টাচ করে আছে, সেই জায়গা থেকে একটা দুটো কোশ্চেন আছে। নর্মালি আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি বা বাইরের হিস্ট্রিতে কোনো কোশ্চেন আছে না, যা আছে আমাদের ভারতের হিস্ট্রিতে। আচ্ছা, আমাদের হিস্ট্রির সিলেবাসটা দেখো আমরা কিরকম ভাবে চ্যাপ্টার ধরে আমি তোমাদেরকে সাজিয়েছি, আশা করি উপকৃত হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যেটা পড়াবো বা আমি যেটা পড়াবো, আমরা কেন বলছি আমি যেটা পড়াবো, সেটা হচ্ছে এই স্ট্রাকচারে। স্যার আপনার ভয়েসটা খুব আস্তে আসছে। আচ্ছা দেখো, এবার ভয়েসটা ঠিকঠাক আসছে? স্যার ভয়েস ক্লিয়ার আসছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হেডফোনটা একটু পিছিয়ে পিছিয়ে গেছিল আসলে, ওই জন্য ভয়েসটা একটুখানি সমস্যা হচ্ছিল। আশা করি সমস্যা হবে না। যাই হোক, সমস্যা হলে মেসেজ আমাকে জানিও। দেখো, অ্যাকচুয়ালি ইতিহাস বলতে কোন জায়গাটা বোঝায়, এটা আমাদের প্রথমে একটু বুঝতে হবে। ইতিহাস বলতে বোঝায় মানে জবে থেকে আমরা আহ প্রাচীন যুগের যে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন লিপি আমরা পাঠোদ্ধার করতে শিখেছি, মানে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে বিভিন্ন প্রাচীন যুগের বিভিন্ন সভ্যতা, যেটা আমরা লিপি আকারে মুদ্রা আকারে যে নিদর্শনগুলো পেয়েছি, সেইগুলো যদি আমরা পাঠোদ্ধার করে থাকি, মানে আমরা আমাদের বুঝতে পারি যে ওরা অ্যাকচুয়ালি কি লিখতে চেয়েছে, সেখান থেকে শুরু হচ্ছে ইতিহাস। আচ্ছা, এই ইতিহাস শেষ হচ্ছে কোথায়? ইতিহাস শেষ হচ্ছে আদতে আমাদের ভারতের স্বাধীনতা আহ, পাওয়ার পর থেকে, মানে 15ই আগস্টের পর থেকে আমাদের ইতিহাস শেষ হচ্ছে। অ্যাকচুয়ালি ইতিহাস শেষ হয় না, ইতিহাস মানে আজকের দিনের আগের দিন পর্যন্ত ইতিহাস, কিন্তু আমাদের সিলেবাসে তো আর কালকের পর্যন্ত পরীক্ষা আসবে না। আমাদের পরীক্ষায় আসবে ইতিহাস বলতে আমরা 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত আমাদের ইতিহাস সিলেবাসে আমাদের আছে। এটা কোন সময় থেকে? না, অ্যাকচুয়ালিটিতে আমাদের জবে থেকে আমরা লেখালেখি লিপি আবিষ্কার করতে পেরেছি। অ্যাকচুয়ালি তার মানে ইতিহাসের যুগকে আমরা তিনটে পার্টে ভাগ করব। একটা হচ্ছে আমাদের একটা প্রাচীন প্রাগ ঐতিহাসিক যুগ, তার মানে একটা প্রায়, আর একটা হচ্ছে ইতিহাস। এই তিনটে পার্টে ভাগ করব। আচ্ছা, এর মধ্যে এই যে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিকটা কোনটা? মানে যে সময়ের কোন নিদর্শন আমরা পাঠোদ্ধার করতে পারি বা শিলালিপি কিচ্ছু পাইনি, সেইগুলোকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ। আচ্ছা, প্রাগ ঐতিহাসিক যুগের পরে এসেছে প্রায় ঐতিহাসিক যুগ। এখানে আমরা লিপি মুদ্রা এগুলো পেয়েছি, কিন্তু এই লিপিকে পাঠোদ্ধার করতে পারি, এখানে আমরা কিচ্ছু পাইনি। এখানে কিছু প্রাচীন যুগের যে আমরা মানে ধ্বংসাবশেষ এইগুলো পেয়েছি। এই যেমন কুকুর, বিড়াল, ছাগল, এদের কোনো লিপি আছে? এদের কোনো লিখতে পারে, লিখতে পড়তে জানে? মানে মানুষ একটা সময় এইরকম কুকুর, বিড়াল, ছাগল বা জন্তু জানোয়ারদের মধ্যে মতো ছিল। তারা তখন শুধুমাত্র মানে খাবার দাবার খেত, খাবার দাবার সংগ্রহ করত, বনের পশুদের শিকার করত, এবং শিকার করতে করতে তারা আস্তে আস্তে তারা মানুষ হয়েছে। মানে সেই সময় তারা লিখতে পড়তে জানতো না। মানে সেই সময়ের যে ইতিহাসটা, সেটা প্রাগ ঐতিহাসিক যুগ। এই প্রাগ ঐতিহাসিক যুগ, এটা অ্যাকচুয়ালিটিতে আমাদের নিওলিথিক এজ, মানে খ্রিস্টপূর্ব 2500 সাল, খ্রিস্টপূর্ব, আমাদের খ্রিস্টপূর্ব মানে মাইনাসে আমি লিখছি, মানে খ্রিস্টপূর্ব 2500 সাল পর্যন্ত সময়কালকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়। তা প্রায় ঐতিহাসিক, যে সময়ে আমরা কিছু লিপি বা নিদর্শন বা মুদ্রা পেয়েছি, সেখানে অনেক ছবি ছাপা আঁকা আছে এরকম পেয়েছি, কিন্তু আমরা সঠিকভাবে পাঠোদ্ধার করতে পারিনি। যার উদাহরণ হচ্ছে এই সিন্ধু সভ্যতা। তার মানে সিন্ধু সভ্যতা একটা প্রায় ঐতিহাসিক যুগের একটা নিদর্শন। এর সময়কালটা আমি খ্রিস্টপূর্বাব্দকে মাইনাস ধরছি, মানে মাইনাস মানে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আপ টু আমরা 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলবো। আচ্ছা, প্রায় ঐতিহাসিক যুগের পরের যে যুগ,
সেটা আদতে ইতিহাস, মানে যে সময় থেকে আমরা বিভিন্ন নিদর্শন, বিভিন্ন লেখনী যেগুলোকে আমরা পেয়েছি এবং যেগুলোকে আমরা পাঠোদ্ধার করতে পেরেছি আমরা বৈদিক যুগে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ বা উপনিষদ বেদ, যে কিছু আমরা কিন্তু সব পাঠোদ্ধার করতে পেরেছি। এই টাইম পিরিয়ডটা থেকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ইতিহাস। কিন্তু আমাদের সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে এই প্রায় ঐতিহাসিক যুগ থেকে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসটা আছে, মানে প্রায় ঐতিহাসিক যুগ থেকে আপ টু আমাদের স্বাধীনতা পর্যন্ত, মানে খ্রিস্টপূর্বাব্দ আমাদের 2500 সাল থেকে আপ টু 1947-এর 15ই আগস্ট পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এই সিলেবাসটাকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করেছি যাতে করে তোমাদেরকে আমি ভালো করে এক্সপ্লেন করতে পারি এবং তোমরা চ্যাপ্টার ওয়াইজ যাতে করে কভার করতে পারো সেই হিসাবে। আচ্ছা, এই যে নোটটা, এই যে পিডিএফটা, এটাকে কিন্তু তোমরা সময় মতো করে একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবে এবং এইটা পরবর্তীকালে তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখবে যে অ্যাকচুয়ালিতে আমাদেরকে কি কি পড়তে হবে এবং কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমি কিন্তু একটু করে স্টার মার্কস দিতে দিতে যাবো যে এই এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গাটা কম গুরুত্বপূর্ণ, আমি সেই রকম ভাবে আমি তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তার মধ্যে এই যে প্রথম চ্যাপ্টারটার নাম প্রস্তর যুগ। এই প্রস্তর যুগটা মানে মানে মানুষ জবে থেকে মানে 4 পায়ে থেকে 2 পায়ে হয়েছে, সেই সময়কাল থেকেই অ্যাকচুয়ালি টাইম পিরিয়ডটা হচ্ছে এই প্রস্তর যুগের টাইম পিরিয়ড, যেটা প্রায় আজ থেকে 40,000 বছর আগের যে টাইম পিরিয়ড সেখান থেকে শুরু হয়েছে প্রস্তর যুগ। সেখানে আমাদের নিওলিথিক, মেসোলিথিক বা আমাদের প্যালিওলিথিক, এই যে যুগগুলো, এইগুলো থেকে খুব রেয়ার কেসে একটা দুটো কোশ্চেন আসে, খুব রেয়ার কেসে আছে, রেয়ার কেসে আসে। বিশেষ করে নিওলিথিক যুগ, এই যে আমাদের মেহেরগড় সভ্যতা একটা নিওলিথিক যুগের নিদর্শন, বা বুরজাহাম বা কর্দজি, এই জায়গাগুলো থেকে মাঝে মাঝে একটা দুটো কোশ্চেন আসে। তাই প্রস্তর যুগ থেকে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসটা শুরু হচ্ছে। আচ্ছা, তার মানে প্রস্তর যুগ খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই প্রস্তর যুগটা আমি তোমাদেরকে প্রথমে করাবো না, আমি তোমাদেরকে পরে করাবো, কারণ পুরো সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর প্রস্তর যুগ করাবো, কারণ প্রস্তর যুগ অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে প্রস্তর যুগের গুরুত্ব কম। আচ্ছা, যেটাকে আমি গুরুত্ব কম অ্যাকচুয়ালি আমি সব পড়বো, যেটাকে গুরুত্ব কম সেটাকে আমি মার্ক করছি সিঙ্গেল লাইনে, সিঙ্গেল লাইনে, আর যেটা গুরুত্ব বেশি সেটাকে আমি ডবল লাইনে মার্ক করবো। আচ্ছা, এরপর থেকে আমাদের সিন্ধু সভ্যতা শুরু হচ্ছে, যেটা আমাদের খ্রিস্টপূর্বাব্দ 2500 সাল থেকে প্রায় 1800 সাল পর্যন্ত আমাদের সিন্ধু নদীর তীরে আমাদের বিশ্বের প্রথম নগর সভ্যতা, সব থেকে আধুনিক, সব থেকে ডেভেলপ সভ্যতার যে নিদর্শন, এটা আমরা সিন্ধু সভ্যতাকে দেখতে পাবো। এই সিন্ধু সভ্যতা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সিন্ধু সভ্যতার পরে আমাদের আর্যরা আমাদের ভারতবর্ষে এসেছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের চিন্তা ভাবনা, বিভিন্ন সংজ্ঞা দেখতে পাওয়া যায়। অনেকে বলে আর্যরা ইউরোপ থেকে এসেছে, অনেকে বলে আর্যরা আমাদের আর্কাইক রিজিয়ন, মানে নর্থ পোল থেকে এসেছে, মানে আমাদের যেটা কি বলে নরওয়ে, সুইডেন, এই জায়গাগুলো থেকে এসেছে। অনেকে বলে এরা মধ্য এশিয়া, মানে কাজাকিস্তান, কিরগিজস্তান, এই জায়গাগুলো থেকে এসেছে। অনেকে আবার বলে যে আর্যরা আমাদের ইরান এই অংশ থেকে এসেছে। তার মানে যাই হোক, আর্যরা একটা বহিরাগত একটা আহ এরা, তারা আমাদের ভারতবর্ষে এসেছিল। তারা ভারতবর্ষে এসে আমাদের ভারতবর্ষকে অ্যাকচুয়ালি সিভিলাইজড করার ক্ষেত্রে কাজে লাগিয়েছে। আমরা যে আজকে আর্যদের অ্যাকচুয়াল বলা হয় যে আর্যরা একটা ভাষা গোষ্ঠী, আর্যদের মধ্যে কমন জিনিস হচ্ছে ভাষা। তাদের ভাষা কি? তাদের ভাষা হচ্ছে সংস্কৃত। আজকে আমরা যে বাংলায় কথা বলছি বা আমাদের উত্তর ভারতের যে ভাষাগুলো, এই ভাষাগুলো অ্যাকচুয়ালি সংস্কৃত থেকেই কিন্তু ব্রেকআপ হতে হতে তৈরি হয়েছে। তার মানে আর্যদের থেকে আমরা কিন্তু এই সংস্কৃত ভাষাটাকে পেয়েছি। যাই হোক, আর্যরা, আর আরেকটা জিনিস আর্যরা আমাদেরকে দিয়ে গেছে, সেটা হচ্ছে ভারতবর্ষ আর্যদের আসার আগে যে সিন্ধু সভ্যতা ছিল, এটা একটা সময় ধ্বংস হয়ে গিয়েছিল। সে ধ্বংসের কারণ আমরা পরবর্তীকালে ক্লাসে আলোচনা করব। কিন্তু আমাদের ভারতবর্ষে সেই সময় কারা ছিল? ভারতবর্ষে সেই সময় ছিল ট্রাইবস, মানে যারা আদিবাসী, মানে এরাই হচ্ছে ভারতবর্ষের প্রাচীন, মানে প্রাচীন উপজাতি, মানে ট্রাইবস, যারা শিডিউল ট্রাইব, যে এসটি যে আমরা বলি, এসটিরা আমাদের ভারতবর্ষে কিন্তু ছিল। আচ্ছা, পরবর্তীকালে আমাদের এই আর্যরা এসেছে। আর্যদের সঙ্গে এই অনার্য, মানে যেটাকে ট্রাইবস বলি, এই ট্রাইবস এর সঙ্গে এই বিবাহ সম্পন্ন বা
বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের এই আমাদের ভারতবর্ষ এবং আমাদের আধুনিক সভ্যতা বা আধুনিক যুগের মানুষের উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, আমাদের বৈদিক সভ্যতা একটা গুরুত্বপূর্ণ সভ্যতা। বৈদিজম জৈনিজম এই জায়গা থেকে অল্প কিছু কোশ্চেন আছে, কিছু সিলেক্টিভ কোশ্চেন আছে, এগুলোকেও তোমাদেরকে করাবো, তবে এটা পরে করাবো। একটা লাইন দিয়ে দিলাম। আচ্ছা, ষোড়শ মহাজনপদ এই জায়গা থেকে কোশ্চেন আসে, কিন্তু এই জায়গা থেকেও কিছু সিলেক্টিভ কোশ্চেন আছে, যে শরৎ ছটটা আমাদের সেই সময় যে ষোড়শ মহাজনপদ ছিল সেটা কোথায় অবস্থান করছে, তার রাজধানী কি ছিল, এই জাতীয় জায়গা থেকে কোশ্চেন আছে। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটাকেও আমি পরে করাবো। আচ্ছা, এরপরে এটা কোন সেন্সে গুরুত্বপূর্ণ নয় কথাটা বলছি, তোমাদের পরীক্ষার রেসপেক্টে, পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পরীক্ষার প্যাটার্নের উপর ভিত্তি করে এই কথাটা কিন্তু বলছি। তারপরে মৌর্য সভ্যতা, আমাদের ভারতবর্ষের যে সাম্রাজ্য সিস্টেম শুরু হলো এই মৌর্য সভ্যতা বা মৌর্য সাম্রাজ্য থেকে, এটা গুরুত্বপূর্ণ। পরবর্তী মৌর্য এটাও গুরুত্বপূর্ণ, তারপরে গুপ্ত এটাও গুরুত্বপূর্ণ। এই তিনটে চ্যাপ্টারকে আমি তোমাদেরকে করাবো। তারপরে পরবর্তী গুপ্ত, এটাকে আবার কিছুদিন পরে করাবো। আচ্ছা, এরপরে শুরু হচ্ছে মধ্যযুগ। তার মানে একদূর পর্যন্ত শেষ হয়ে গেল আমাদের প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাস আমাদের শেষ হয়ে গেল। প্রাচীন ইতিহাসের পরে শুরু হচ্ছে আমাদের ইতিহাসের মধ্যযুগ। এই মধ্যযুগ শুরু হচ্ছে কোথা থেকে না, শুরু হচ্ছে আদি মধ্যযুগ থেকে। মানে যে সময় আমাদের গুপ্ত ডাইনেস্টি আমাদের ধ্বংস হয়ে গেছে, ভারতবর্ষে যে সময় ছোট ছোট আঞ্চলিক কিছু সাম্রাজ্য তৈরি হয়েছে, আমাদের উত্তর ভারতে যেমন আমাদের পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এবং দক্ষিণ ভারতে বেশ কিছু ছোট বড় সাম্রাজ্য তৈরি হয়েছে, সেই টাইম পিরিয়ডটাকে বলে থাকি আমরা আদি মধ্যযুগ। এবং এই আদি মধ্যযুগের সূচনা কবে থেকে না, হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে যে সময়কালটা, সেটাকে আমরা মধ্যযুগ হিসাবে বলে থাকি। তার মানে আমাদের 648 খ্রিস্টাব্দ থেকে যে টাইম পিরিয়ডটা, সেটাকে আমরা মধ্যযুগ বলি। এবং 647 খ্রিস্টাব্দের আগের যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাচীন যুগ বা প্রাচীন ইতিহাস। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি, আমাদের মধ্যযুগ শুরু হচ্ছে। আদি মধ্যযুগ আমাদের, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ টেট আমরা পরীক্ষা দেব, তাই এখানে পাল প্রতিহারের পাল বংশটা গুরুত্বপূর্ণ, তাই এটা একটু গুরুত্বপূর্ণ একটা সিলেবাস। মানে আদি মধ্যযুগ আমাদেরকে পড়তে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে যে আদি মধ্যযুগের পরে আমাদের ভারতবর্ষ, অ্যাকচুয়ালি ভারতবর্ষের এই মধ্যযুগ হচ্ছে ইসলামিক কান্ট্রিদের একটা প্রধান যুগ। এই মধ্যযুগের প্রথম সূচনা থেকে আমাদের মোহাম্মদ বিন কাসিম, যিনি 712 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে মুসলিম শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, সেই বিন কাসিম এবং তার পরবর্তীকালে বিভিন্ন আমাদের বহিরাগত শক্তি, সেটা আমাদের সুলতান মাহমুদ হতে পারে বা অন্যান্য আরো শীর্ষস্ত ব্যক্তি যারা ভারতবর্ষে এসেছিল, তাদের সময়কাল থেকে আমাদের এই মধ্যযুগের টাইম পিরিয়ডটা শুরু হয়েছে। এবং পরবর্তীকালে সুলতানি যুগ, সুলতানি যুগের মোট 5টা বংশ, সেই 5টা বংশ দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এতগুলো চ্যাপ্টারের মধ্যে যে যদি বলে থাকি আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু এখনো পর্যন্ত আমি সুলতানি যুগকে আমি মার্ক করলাম, মানে এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই জায়গা থেকে কোশ্চেনটা বেশি আছে। মানে চ্যাপ্টারের চেহারা, চ্যাপ্টার কতটা ভালো, কতটা চমকপ্রদ, তার উপর ভিত্তি করে কিন্তু আমি ইম্পর্টেন্ট বলছি না, পরীক্ষায় কোশ্চেন আসার উপর ভিত্তি করে আমি সুলতানি যুগকে একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলেছি। আচ্ছা, তার আগে গুপ্ত যুগ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল, তার আগে মৌর্য যুগ ছিল। মানে মৌর্য, গুপ্ত এবং সুলতান, এই তিনটে এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এরপরে আমি যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা বলবো হচ্ছে মোগল যুগ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটাকেও আমি গুরুত্ব সহকারে করাবো। এবং তার সঙ্গে সুলতানি পরবর্তী যুগ, এই সময় সুলতানি যুগের পতনের সময় এবং মোগল যুগে মাঝামাঝি সময়ে আমাদের দক্ষিণ ভারতে বেশ কিছু সাম্রাজ্য তৈরি হয়েছিল, তার মধ্যে বিজয়নগর এবং বাহুমনি সাম্রাজ্য। এছাড়াও সেই সময় সুফিবাদ, ভক্তিবাদ আমাদের ভারতবর্ষে কিন্তু উদয় হয়েছিল। তার মানে এই সুলতানি পরবর্তী যুগে আমি তোমাদেরকে বিজয়নগর, বহুমানি মানে সঙ্গম যুগ পড়াবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সুফি এবং ভক্তি এই দুটো আন্দোলনকেও কিন্তু আমি ক্লাস দেবো এই সুলতানি পরবর্তী যুগে। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তবে অতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ঔপনিবেশিক শাসনের সূচনা। তারপরে আমাদের মুঘল যুগের সময় থেকেই কিন্তু আমাদের জাহাঙ্গীর এবং তার পরবর্তী কাল থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষে বিভিন্ন ইউরোপিয়ান শক্তি আমাদের ভারতবর্ষে আসা শুরু করছে, এবং তারা
আমাদের ভারতবর্ষে প্রথম এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, পর্তুগিজরা প্রথম এসেছিল, তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল এবং তারা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করতে করতে তারা পর্তুগিজরা এলো, তারপরে ডাচ এলো, ওলন্দাজ এলো, তারপরে আমাদের ব্রিটিশরা এলো, লাস্টে ফরাসিরা এলো, এরকম ইউরোপিয়ান শক্তিরা আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে করে আসছে এবং তাদের লক্ষ্য ব্যবসা বাণিজ্য থেকে তখন দেশ দখলের দিকে চলে গেল। পরবর্তীকালে যখন পর্তুগিজ এবং ডাচরা যখন আমাদের ভারত থেকে যখন বিতাড়িত হলো বা ফিরে গেল, তখন আমাদের ভারতবর্ষ একটা সময় ফরাসি এবং ইংরেজদের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়েছিল। সেই সংঘর্ষের ইতিহাস তোমাদেরকে পড়াবো, ইন্দো কর্নেটিক ওয়ার, প্রথম দ্বিতীয় তৃতীয় ইন্দো কর্নেটিক ওয়ার, সেখান থেকে জানবো যে ভারতে আমাদের ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে সংঘর্ষ হলো এবং তারপরে শেষ ইন্দো কর্নেটিক ওয়ারের মাধ্যমে আমাদের চুক্তি স্বাক্ষর হলো যে ভারতবর্ষ এবার থেকে শুধুমাত্র ইংরেজদের হাতে থাকবে, ফরাসিরা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সময় থেকে আমাদের ভারতবর্ষে ইংরেজদের আমল শুরু হয়েছিল কিন্তু। আচ্ছা যাই হোক, সেই সময়কাল মানে জবে থেকে অ্যাকচুয়ালি এই ইন্দো কর্নেটিক ওয়ার, তৃতীয় ইন্দো কর্নেটিক ওয়ার, যেটা আমাদের 1765 বা 1764 এই সময় ইন্দো কর্নেটিক ওয়ারটা হয়েছিল এবং সেই সময় থেকে আমরা যে টাইম পিরিয়ডটা বলি, সেই টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালিতে আমাদের আধুনিক যুগের সূচনা। তার মানে এই ঔপনিবেশিক শাসন থেকে, ঔপনিবেশিক শাসনের একটা পার্ট আমরা প্রাচীন যুগে মধ্যযুগে পড়বো এবং তারপরের পার্টটা আমরা আধুনিক যুগের মধ্যে পড়বো। তার মানে অ্যাকচুয়ালি ইংরেজরা যবে থেকে আমাদের ভারতবর্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সেই সময়টা থেকে আমাদের ভারতবর্ষে আধুনিক যুগের সূচনা হয়েছে। তারপরে আমরা এই চ্যাপ্টারটাকে পড়বো, কৃষক উপজাতি বিদ্রোহ আমরা লাস্টে পড়বো। আচ্ছা, মারাঠা এবং অন্যান্য সাম্রাজ্যের বিস্তার, কারণ এই যে মোগল যুগ এবং ইংরেজরা, এর মাঝখানে আবার ভারতবর্ষে এই মারাঠা এবং অন্যান্য বেশ কিছু আঞ্চলিক সাম্রাজ্যর উৎপত্তি লাভ করেছিল। তার মধ্যে আমাদের সিরাজউদ্দৌলা বা আমাদের মুর্শিদ কুলি খাঁ, এদের নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মারাঠা এবং অন্যান্য সাম্রাজ্যের বিস্তারের ক্লাসে, এটা পরবর্তীকালে করব। তারপরে আমরা করব হচ্ছে মহাবিদ্রোহ। অ্যাকচুয়ালিটিতে আমাদের ভারতবর্ষে ইংরেজদের খুঁটি শক্ত হয়েছিল এই বিদ্রোহের থ্রু দিয়ে, 1857 সালের এই মহাবিদ্রোহ। এর বিদ্রোহের পরে আমাদের ব্রিটিশদেরকে আর কিন্তু ফিরে তাকাতে হয়নি এবং ব্রিটিশরা আমাদের পুরোপুরি আমাদের ভারতবর্ষকে ক্যাপচার করে নিয়েছিল এই 1857 মহাবিদ্রোহের পর থেকে। এবং এই 1857 মহাবিদ্রোহের পর থেকে আমরা আমাদের হিস্ট্রি সিলেবাসকে আবার একটা পার্টে ভাগ করি, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন। মানে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এটা হিস্ট্রিরই একটা পার্ট, যেটা শুরু হচ্ছে 1857 মহাবিদ্রোহের পর থেকে। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আছে, মানে আমাদের পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন 1857 সাল থেকে আপ টু 1947 সাল পর্যন্ত সব থেকে বেশি কোশ্চেন আছে। আর আমি যখন তোমাদেরকে ক্লাস শুরু করব, সেই ক্লাসটা শুরু হবেই এই মহাবিদ্রোহ থেকে। মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমি তোমাদেরকে প্রথমে করাবো, তারপরে করাবো হচ্ছে আমাদের মধ্যযুগ, তারপরে করাবো প্রাচীন যুগ। কেন এরকম ভাবে করাবো? তার কারণ এটাই কোশ্চেন সব থেকে বেশি আছে, এটাকে করিয়ে দেবো। আচ্ছা, মধ্যযুগের দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে, একটা সুলতানি যুগ, একটা মুঘল যুগ, এই দুটোকে আগে করাবো। তারপরে আমরা প্রাচীন যুগে যাব। প্রাচীন যুগ শেষে করানোর কারণ প্রাচীন যুগের সিলেবাস সব থেকে বড়, প্রাচীন যুগে সব থেকে বেশি পড়তে হয়, কিন্তু প্রাচীন যুগ থেকে নাম্বার অফ কোশ্চেন সব থেকে কম আছে। তাই যেটা কম আছে সেটাকে লাস্টে রাখি, আগে যেটা আমাদের আগে বা বেশি নম্বর আসে সেইগুলোকে আমাদেরকে আগে চর্চা করতে হবে। সেই জন্য তোমাদের জন্য আমি ঠিক করেছি যে তোমাদের ক্লাস আমি শুরু করব এই মহাবিদ্রোহ থেকে, যেটা আমরা নেক্সট দিন করব। আজকে তারই মধ্যে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, একটা ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আমার যে চিন্তা ভাবনা, আমার ক্লাস নেওয়ার প্যাটার্ন, তোমাদের ভালো লাগা ভালোবাসা, সেইটার জন্যই কিন্তু আজকের একটা ক্লাস একটি নেব। আচ্ছা, তারপরে দেখো আমাদের মহাবিদ্রোহের পরে ভারতের ধর্মীয় সমাজ সংস্কারক আন্দোলন, এখানে রাজা রামমোহন রায়, ধীরজি ও মুক্তসু, এদের সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপরে জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা করব। আমাদের জাতীয় কংগ্রেস 1885 সালে যে তৈরি হয়েছিল এবং তারপর থেকে জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তারপরে কংগ্রেসের নরমপন্থী যুগ, যেটা 1885 সাল থেকে আপ টু 1905 সাল পর্যন্ত টাইম পিরিয়ডটা কংগ্রেসের নরমপন্থী যুগ, এটাকে নিয়ে আলোচনা করব। এবং কংগ্রেসের চরমপন্থী যুগ, যেটা শুরু হচ্ছে 1905 সালের পর থেকে এবং আপ টু কন্টিনিউ হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, স্বাধীনতা পর্যন্ত, এটা চরমপন্থী যুগ। তারপরে আমরা
অসহযোগ আইন অমান্য আন্দোলন, এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আছে। 1920 এবং 1930 সালে অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে থাকবে আমাদের ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল, এবং আস্তে আস্তে আমরা কিভাবে স্বাধীনতার দিকে এগিয়ে গেলাম সেটাকে আমরা আলোচনা করব আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ের মাধ্যমে। এবং শেষমেশ আমাদের ভারতবর্ষে ইংরেজদের তরফ থেকে যে স্বাধীন শাসন করা হয়েছিল, সেই ইংরেজদের তরফ থেকে যে শাসন করা হয়েছিল তাদের প্রধান ব্যক্তিত্বদের যে নাম, যেমন গভর্নর জেনারেল, যেমন গভর্নর, ভাইসরয়, এগুলো বিভিন্ন সময়ে সময় নামগুলো পরিবর্তন হয়েছে। তাদের নাম সম্বন্ধে জানবো, তারা কোন সময় রাজত্ব করেছে সেই সম্বন্ধে জানবো, এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, এই বিষয়টাকে নিয়েই আমরা লাস্ট ক্লাসটা শেষ করব, আমাদের গভর্নর জেনারেল এবং গভর্নর এবং ভাইসরয়। তার মধ্যে এই ক্লাসটা আমরা লাস্টে করব। আমরা বাকি ক্লাসগুলোকে কিন্তু আগেই শেষ করে নেবো। স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে আমাদের কংগ্রেসের অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কংগ্রেসের নরম পন্থা, এগুলোকে আমরা আগে শেষ করে দেবো। এই হলো আজকের প্রধান বিষয়বস্তু, যে অ্যাকচুয়ালিতে তোমাদেরকে যেরকম ভাবে পড়ানো হবে সেটা হচ্ছে এই সিস্টেম। আচ্ছা, এবারেতে প্রতিদিন তোমাদেরকে একটা করে টপিক শেষ করব। অনেক সময় এইগুলো হচ্ছে প্রতিটা একটা একটা করে ক্লাস, কিন্তু মানে এরকম গ্যারেন্টি নেই যে একটা দিনে একটা ক্লাস শেষ হবে। যেমন মোগল যুগ, মোগল সভ্যতা আমার 3টে ক্লাস লাগে। আবার কিছু কিছু সভ্যতা, যেমন এই যে যে ষোড়শ মহাজনপদ এবং তার সঙ্গে বৌদ্ধ জৈন ধর্ম, এটাকে আমি একদিনে ক্লাস করিয়ে দেবো। এইরকম ভাবে কিছু ক্লাস দুদিনে হবে, কিছু ক্লাস একদিনে হবে, এইরকম ভাবে মোটামুটি তোমাদের নাম্বার অফ ক্লাস একটা লাগবে। মানে যতগুলো এখানে টপিক আছে তার থেকে কিছুটা বেশি আমাদের ক্লাস লাগবে, মোটামুটি গোটা 24টা মতো ক্লাস লাগবে আমাদের বেসিক জিনিসগুলোকে শেষ করতে। আচ্ছা, এরপরে চলে যাব আমাদের আজকের মূল আলোচ্য বিষয়েতে। আজকে আমরা আলোচনা করব এই আমাদের ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, এবং আশা করি তোমাদের সকলের অপছন্দের একজন ব্যক্তি মহাত্মা গান্ধী, তাকে নিয়ে। আমার খুব পছন্দের একজন ব্যক্তি মহাত্মা গান্ধী, আমি মহাত্মা গান্ধীকে খুব ভালোবাসি এবং মহাত্মা গান্ধীকে প্রচুর আমি মানে সম্মান করি। এই জন্য মহাত্মা গান্ধীকে দিয়ে আমি অনেক ক্ষেত্রেই আমি ইন্ট্রোডাক্টরি ক্লাস কিন্তু নিয়ে থাকি। যে মহাত্মা গান্ধী, যেটা আমাদের জাতির জনক নামে পরিচিত, হয়তো অনেকের কাছে জাতির ভিলেন। অ্যাকচুয়ালি কেন তোমরা জাতির ভিলেন এবং আমি কেন এনাকে জাতির জনক হিসাবে মেনে নিই, এবং দেশবাসী কেন জাতির জনক হিসাবে মেনে নেয়? আমরা যে টাকার জন্য পড়াশোনা করছি, আমরা যে পড়াশোনা করছি তার লক্ষ্য কি? টাকা রোজগার করা, তাই তো? আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমার কি লক্ষ্য? আমার লক্ষ্য হচ্ছে আমি ক্লাসটা করালে আমি টাকাটা পাবো। তোমাদের লক্ষ্য কি? যে তুমি একটা চাকরি পাবে, চাকরি পেলে মাইনে পাবে, সেখান থেকে টাকা পাবে। তার মানে সেই টাকাতে কার ছবি থাকে? মহাত্মা গান্ধীর ছবি থাকে। কেনই বা মহাত্মা গান্ধীর ছবি থাকে, কেনই বা অন্য কারোর ছবি থাকে না, সেই বিষয় সম্বন্ধে আমরা জানবো আজকের ক্লাসে। এবং আশা করি আমার এই আধুনিক যুগের ক্লাস যদি গোটা 7টা মতো ক্লাস হবে, এই 7টা ক্লাসে যদি গান্ধীজির প্রতি তোমাদের ভালোবাসা যদি আমি সঞ্চয় না করতে পারি, তার মানে জানবে আমার ক্লাস করানো বৃথা, বা আমি ক্লাস করাতে পারিনি, বা যেটা ইচ্ছা ভাবতে পারো। এই হোক, গান্ধীজির প্রতি ভালোবাসাটা যদি আনতে পারো, তাহলে জানবে তোমরাও কিছুটা শিখলে। আশা করি আমিও কিছুটা তোমাদেরকে দেবার চেষ্টা করব। আচ্ছা, খুশবু বলো। হ্যান্ড রাইজ করেছো, এখানে বলার তো কিছু অপশন নেই, তোমরা মেসেজের মাধ্যমে লেখো, অসুবিধা নেই। যাই হোক, সবারই ভিলেন, ম্যাক্সিমাম লোকের ভিলেন আমি। আমার 8 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি গান্ধীজিকে পছন্দ করে এরকম লোক প্রায় নেই বললে চলে। কিন্তু আমার ক্লাসের পরে, আমার ইতিহাস ক্লাস যখন পড়ানো হয়, তারপরে এই গান্ধীজির প্রতি ভালোবাসাটা যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের সকলের মধ্যেই আমি আনতে পেরেছি। আশা করি তোমাদের মধ্যেও গান্ধীজির প্রতি ভালোবাসাটা আমি আনতে পারবো। যদি আনতে পারি তার মানে জানবে আমার পড়ানোটা সার্থক, আর যদি আনতে না পারি তার মানে জানবে আমি পড়াতে পারি না। আচ্ছা, চলে যাব আজকের মূল বিষয়বস্তুতে। এই যে চরমপন্থী যুগ, আজকে চরমপন্থী যুগে গান্ধীর পাঠটা আমরা আলোচনা করব। স্লাইডস অফ বিগিনিং।
এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবি হচ্ছে সবরমতী আশ্রমের ছবি। এই ছবিটাকে দেখানোর উদ্দেশ্য, আমাদের ভারতের যে স্বাধীনতা আন্দোলনে যে গান্ধীজির যে সংগ্রাম শুরু হয়েছিল, এই সংগ্রাম শুরুর পেছনে যেটা প্রথম অবদান রেখেছিল সেটা হচ্ছে এই সবরমতী আশ্রম। গান্ধীজি আমাদের ভারতবর্ষের জাতীয় ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে, কিছু বিষয় নেই, ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে, আমার ক্লাসের নোট পাওয়া যাবে, সমস্ত কিছু বাংলা এবং ইংরাজি দুটো ভাষায় পাওয়া যাবে, কোনো চিন্তা কিছু বিষয়। এই সবরমতী আশ্রম থেকেই আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, যে সূচনা করেছিল আমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি প্রায় 46 বছর বয়সে মহাত্মা গান্ধী আমাদের গুজরাটে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে তিনি চলে গিয়েছেন, তিনি চলে গিয়েছিলেন আমাদের প্রথমে লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। স্যার ভয়েস ক্লিয়ার আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভয়েস ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো দেখো, এবার দেখো ভয়েস ঠিকঠাক আসছে, দেখতে পাচ্ছি আসছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইন্টারনেট একটু সমস্যা হয়েছিল আসলে আজকে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ভয়েস দিয়ে আমার মোবাইল থেকে, মোবাইলের ইন্টারনেট স্টেবল থাকে অন্তত ব্রডব্যান্ড থেকে। কিন্তু আজকে যেহেতু অনেক বেশি স্টুডেন্ট মোবাইল থেকে ব্যাপারটা ঠিকঠাক না হয়, আমি এই জন্য আজকে তোমাদেরকে ল্যাপটপ থেকে কিন্তু ভয়েসটা দিচ্ছি। ওই জন্য অনেক সময় ভয়েসে একটু সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, আশা করি ঠিক হবে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, মহাত্মা গান্ধী আমাদের লন্ডন ব্যারিস্টারি গিয়েছিলেন। ব্যারিস্টারি পড়ে তিনি যখন ওদের দেশে ফিরে এসে সেরকম কাজকর্ম পাচ্ছিলেন না, একজন ব্যবসায়ীর সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছেন। ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকাতে একটা ফার্ম হাউস ছিল, সেখানে তিনি কাজকর্ম করে তার নিজস্ব ব্যবসা ছিল সেই ব্যবসায়ীটা, এবং সেই ব্যবসায়ী ধরে ওকালতি করার জন্য মহাত্মা গান্ধী সেই ব্যবসায়ীর সঙ্গে দক্ষিণ আফ্রিকাতে চলে গেছেন। দক্ষিণ দক্ষিণ আফ্রিকাতে তিনি বেশ কিছু বছর কাটিয়েছিলেন। প্রায় 20-22 বছর তিনি দক্ষিণ আফ্রিকাতে কাটানোর পরে ভারতবর্ষে ফিরে আসেন। স্যার আপনার কথাগুলো কিন্তু খুব কাটছে স্যার, ওরা বারবার বলছে, একটু দেখবেন স্যার কিছু অসুবিধা হচ্ছে কিনা। থ্যাংক ইউ স্যার। আমি এটা থেকে যাওয়া আচ্ছা, এইবারে দেখো কথা ক্লিয়ার আছে তো? কথা শোনা যাচ্ছে তো এবার? শোনা যাচ্ছে, আশা করি কথার আর কাটবে না। আমার মোবাইল নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং ব্রডব্যান্ডের থেকে, দুটোই জিওর, কিন্তু তাও মোবাইল নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং থাকে।
আচ্ছা, আশা করি সমস্যা হবে না। হয়তো স্কিন মাঝে মধ্যে হয়তো সমস্যা হলেও আমার ভয়েস সমস্যা হবে না। যেটা আমি প্রতিদিন করে থাকি, আজকে একটুখানি ভাবলাম অনেক বেশি স্টুডেন্ট, 100 জনের ওপর স্টুডেন্ট হয়ে গেলে তখন মোবাইল থেকে আবার ভয়েস দিতে পারবো না, যে কারণে আমি মোবাইলটা ব্যবহার করলাম না। আচ্ছা শোনো, আচ্ছা আমাদের গান্ধীজি 46 বছর বয়সে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে পদার্পণ করলেন। আচ্ছা গান্ধীজি কেন ভারতে এলেন কেন? তার কারণ আমরা সকলে জানি, বা ভবিষ্যতে জেনে নেব আমরা ক্লাসের মাধ্যমে, যে গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিল হচ্ছে, বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিল হচ্ছে গোপাল কৃষ্ণ গোখেল। আচ্ছা গোপাল কৃষ্ণ গোখেল গান্ধীজিকে অ্যাকচুয়ালি আহ্বান করেছিল যে তুমি যত শীঘ্র সম্ভব আমাদের ভারতে ফিরে এসো। আচ্ছা তিনি ভারতে ডাকলেন কেন? তার কারণ আমরা জানতে পারবো যে আমাদের জাতীয় কংগ্রেসের যে প্রথম যে টাইম পিরিয়ডটা শুরু হয়েছে 1885 সাল থেকে। 1885 সাল থেকে যে টাইম পিরিয়ডটা, যে সময় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল, এই জাতীয় কংগ্রেস তৈরিতে সব থেকে বড় অবদান রেখেছিল একজন ব্রিটিশ ভদ্রলোক, যার নাম অ্যালান অক্টেভিয়াম হিউম, এও হিউম। মানে এও হিউম একজন ব্রিটিশ লোক হিসাবে একটা জাতীয় কংগ্রেসের মতো একটা দল তৈরি করেছে। আমাদের মনে হয়, আমরা যেটা জানি, যে জাতীয় কংগ্রেস আদতে ইংরেজদের বিরোধিতা করার জন্য একটা দল, তাই তো? কিন্তু আদতে তা নয়। জাতীয় কংগ্রেস যখন 1885 সালে যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য ছিল আমরা ইংরেজদের কোন রকম বিরোধিতা করব না, আমরা ইংরেজদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। আর সেই সময় জাতীয় কংগ্রেসের যারা লিডার, তারা চাইতো যে আমরা ইংরেজদেরকে যদি তাড়িয়ে দিই, তাহলে আমাদের ভারতবর্ষ বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। কেন ক্ষতির সম্মুখীন হবে এটা আমরা পরবর্তীকালে ক্লাসে আমরা জানবো। আচ্ছা সেই সময় তারা চেয়েছিল যে ইংরেজটা থাকলে আমাদের ভারতের উপকার। একটা উদাহরণ দিই, ইংরেজটা কেন থাকলে ভারতের উপকার। আজকে আমরা যে রেল লাইন ব্যবহার করি, কাদের জন্য হয়েছে? ইংরেজদের জন্য হয়েছে। আজকে আমাদের হাওড়া ব্রিজ, যে হাওড়া ব্রিজ আজকে 75 বছর বেশি সময় ধরে অক্ষয় অমর হয়ে আছে, সেই হাওড়া ব্রিজ ব্রিটিশদের তৈরি। কিন্তু দ্বিতীয় হুগলি সেতু মাঝে মাঝেই কাজ হয়, এখনো রাত্রির 12টা থেকে ভোর 3টে না 5টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু পুরোপুরি ভাবে বন্ধ থাকছে। মানে যেটা বিদ্যাসাগর সেতু, যেটা আমাদের সাঁতরাগাছি থেকে এক সাইড যায়, সেটা আমরা তৈরি করেছিলাম, মানে ব্রিটিশরা চলে যাওয়ার পরে, এই জন্য ভালো তৈরি করতে পারিনি, কিন্তু ইংরেজদের তৈরি করা জিনিস। আজকে যে আমরা যে পাখার মাথার ওপরে যে আজকে আহ পাখা ঘুরছে, এই যে ইলেকট্রিসিটি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো তৈরি করেছিল কারা? ইংরেজরা। আজকে যে আমাদের ভারতবর্ষ এতটা ডেভেলপ, বা আমাদের কলকাতা এতটা ডেভেলপ, বা কলকাতার সারাউন্ডিং জায়গাগুলো এতটা ডেভেলপ, সেই জায়গাগুলো কিন্তু আমাদের পাকিস্তান বা আফগানিস্তানের মতো জায়গা এতটা ডেভেলপ নয়। তার কারণ ব্রিটিশদের ছায়া সেখানেতে পৌঁছায়নি। আমাদের কলকাতা এত উন্নত, ছত্তিশগড়ের রায়পুর কেন উন্নত নয়? তার কারণ ব্রিটিশদের ছায়া সেখানেতে পৌঁছায়নি। তার মানে সেই সময়কার যারা লিডার, তারা ভেবেছিল যে না, ব্রিটিশরা থাকলে আমাদের ভারতের অ্যাকচুয়ালিতে উন্নতি হবে। আর ব্রিটিশরা যদি চলে যায়, আমাদের ভারতবর্ষ আবারও হয়তো মোগলদের জায়গায় আবার অন্য কোনো গোল এসে ভারতবর্ষকে দখল করে দেবে। ভাবো, ভারতবর্ষ আজকে সুলতানি যুগ, মানে আমাদের 1200 সাল থেকে আপ টু 1947 সাল পর্যন্ত ভারতবর্ষকে কোনো না কোনো দেশ দখল করে আছে। যদি ইংরেজরা ছেড়ে চলে যায়, হয়তো দেখা যাবে ফরাসিরা দখল করে নিল, বা হয়তো দেখা যাবে চেঙ্গিস খানের বংশধররা দখল করে নিল, বা বিভিন্ন বৈদেশিক শক্তি দখল করে নিতে পারে। তার থেকে সেই সময়কার জাতীয় কংগ্রেসের যারা লিডার, তারা ভেবেছিল যে না, ইংরেজরাই আমাদের সেফেস্ট জায়গা, ইংরেজরা তাদের মধ্যে ভালো, মানে মন্দের ভালো। এবার জাতীয় কংগ্রেসের ওই যে নরমপন্থী চিন্তা ভাবনার যে মানসিকতা, মানে জাতীয় কংগ্রেসের প্রথম দিকের লিডাররা অ্যাকচুয়ালি নরমপন্থী চিন্তা ভাবনার মানুষ। এই নরমপন্থী চিন্তা ভাবনার মানুষরা, এরা ইংরেজদের কাছে দাবি দাবা আদায় কিভাবে করত? এরা ভিক্ষা নীতির মাধ্যমে দাবি দাবা আদায় করত, যে আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, আমি তোমাদের দাবিটাকে মেনে নেব, আমি তোমাদের তোমরা যা বলবে আমরা মেনে নেব। ইংরেজরা ভিক্ষা দিত। মানে মনে করো জাতীয় কংগ্রেসের লিডাররা চাইছে 100টা দাবি, ইংরেজরা মেটাচ্ছে 5টা দাবি, এরকম ভিক্ষা নীতি। মানে সেই চাইছে বিরিয়ানি, দিচ্ছে ছেঁড়া রুটি, সেরকম একটা কনসেপ্ট, একটা তখনকার দিনে মানসিকতা ছিল। এবং পরবর্তীকালে যখন ইয়ং জেনারেশন,
জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়, এবং যারা 1885 সালে জাতীয় কংগ্রেস যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই এক একটা রিটায়ার্ড জাজ, বয়স হয়ে গেছে, কি করবে, জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে। তারা যখন মারা যাচ্ছে তখন আস্তে আস্তে জাতীয় কংগ্রেসের ওই রকম মানসিকতার লোকের অভাব যে নেতৃত্ব দিতে পারবে। অন্যদিকে জাতীয় কংগ্রেসে আমাদের ইয়ং জেনারেশন, ইয়ং ব্লাড প্রবেশ করেছে। লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষের মতো ইয়ং জেনারেশন প্রবেশ করতে আরম্ভ করেছে। ইয়ং জেনারেশনের সঙ্গে ওই পুরনো দিনের মানুষের চিন্তা ভাবনা মিল খাচ্ছে না। গোপাল কৃষ্ণ গোখেল একজন পুরাতন দিনের মানুষ ছিল, এবং তিনি অ্যাকচুয়ালিতে জাতীয় কংগ্রেসের একজন নরমপন্থী লিডার ছিল, এবং তিনি জানতেন যে জাতীয় কংগ্রেসকে যদি নেতৃত্ব দিতে হয়, এরপরে আমার সমগোত্রীয় বা নরমপন্থী চিন্তা ভাবনার মানুষ যদি কেউ থাকে, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তার মানে মহাত্মা গান্ধীকে তিনি আহ্বান জানালেন যে জাতীয় কংগ্রেসের নেতার অভাব, জাতীয় কংগ্রেসকে নেতৃত্ব কেউ দিতে পারছে না। যদি নেতৃত্ব না দিতে পারে তাহলে আমাদের যে দীর্ঘকালীন একটা প্রচেষ্টা যে ব্রিটিশদের থেকে আমরা দাবি দাবা আদায় করব, সেই দাবি দাবা আদায় কিন্তু মিথ্যে হয়ে যাবে। সেই জন্য আমাদের মহাত্মা গান্ধীকে আহ্বান জানানো হলো আমাদের গোপাল কৃষ্ণ গোখেলের তরফ থেকে। আমাদের গান্ধীজি মতো আর একজন ব্যক্তি ছিল যে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখেলের শিষ্য। মানে গোপাল কৃষ্ণ গোখেল পলিটিক্যাল লিডার অফ মহাত্মা গান্ধী অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মদন মোহন, সরি, আমাদের মোহাম্মদ আলী জিন্না। তার মানে জিন্না এবং গান্ধী দুজনেরই পলিটিক্যাল গুরু ছিল কিন্তু আমাদের গোপাল কৃষ্ণ গোখেল। যাই হোক, তারপরে গান্ধীজি কেন এলো ক্লিয়ার হয়েছে, জাতীয় কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য। জাতীয় কংগ্রেসকে দেখো, গান্ধীজি একটা বিশাল বড় একটা লিডার, বিশ্বব্যাপী একটা পপুলার লিডার। অলরেডি ইংল্যান্ড, আমাদের দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন তিনি বোর যুদ্ধেতে ইংরেজদেরকে সাপোর্ট করার জন্য তাকে কাইজারি হিন্দ উপাধিও দিয়ে দিয়েছে ইংরেজরা, এবং বিশ্বব্যাপী মহাত্মা গান্ধীর একটা বিশাল নাম আছে। তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাতে লড়াই করেছিলেন, তিনি অলরেডি বিশ্বব্যাপী একটা হিরো। তারপরেও তিনি 1915 সালে ভারতবর্ষে এলেন, এসে তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সঙ্গে সরাসরি যোগদান করলেন না। কেন করলেন না? তিনি 1915 সালে ঠিক 4 বছর পরে 1919 সালে জাতীয় কংগ্রেসের সঙ্গে সরাসরি যোগদান করলেন। 4 বছর কি করছিলেন? অ্যাকচুয়ালি যারা ট্রু খেলোয়াড় হয় না, যারা প্রকৃত খেলোয়াড় হয় না, তারা ওই রকম মানে কোন একটা জায়গায় কোনো একটা কাজ হচ্ছে, চট করে গিয়ে অংশগ্রহণ করে না। আগে সে বাইরে থেকে পর্যবেক্ষণ করে, আগে সে পরিবেশটা বোঝে। গান্ধীজি ভারতে এসে প্রথমে ভারতের এনভায়রনমেন্ট, জাতীয় কংগ্রেসের চিন্তা ভাবনা, আদার্স মানুষের চিন্তা ভাবনা, আদার্স মানুষ জাতীয় কংগ্রেসকে নিয়ে কি ভাবছে, সেই চিন্তা ভাবনা নিয়ে আগে তিনি রিয়েলাইজ করতে আরম্ভ করলেন। তারপরে তিনি আস্তে আস্তে জাতীয় কংগ্রেসের ইতিহাসে ঢুকলেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে গান্ধীজি কিভাবে এই অ্যাজ এ নর্মাল সদস্য বা নর্মাল একজন সিটিজেন থেকে কিভাবে জাতীয় কংগ্রেসের একটা লিডার হিসাবে পরিগণিত হলেন। 1919 সালের পর থেকে আমাদের 1947 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসকে পুরোপুরিভাবে কন্ট্রোল করেছে আমাদের মহাত্মা গান্ধী। আর জাতীয় কংগ্রেসকে কন্ট্রোল করা মানে আমাদের ভারতবর্ষকে কন্ট্রোল করেছে আমাদের মহাত্মা গান্ধী। প্রায় আমাদের 25 বছর বা তারও বেশি সময় ধরে মহাত্মা গান্ধী আমাদের ভারতবর্ষকে কন্ট্রোল করেছে। আচ্ছা, তারই কন্ট্রোল করার যে ইতিহাস, তিনি কিভাবে আস্তে আস্তে এই জায়গাতে পৌঁছলে, সেই জিনিসটাকে আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। সেই গান্ধীজির সূচনা শুরু হয়েছিল সবরমতী আশ্রম দিয়ে। এই সবরমতী আশ্রমে গান্ধীজি কি করতেন? গান্ধীজি সাধারণ মানুষকে সেবা করতেন, যাই গরিব দুঃখী মানুষ তাদের সেবা করতেন। সাধারণ মানুষের কোনো যদি দাবি দাবা থাকে, সেই দাবি দাবাগুলোকে আমাদের আঞ্চলিক যে সরকারি অফিস সেখানে পৌঁছে দেওয়ার কাজ করতেন। এই রকম ভাবে তিনি সবরমতী আশ্রমকে পরিচালনা করছিলেন। আর তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি জল মাপছিলেন, যে জাতীয় কংগ্রেসের অ্যাকচুয়ালি লিডার বা বাকিদের জল মাপছিলেন। কারণ একটা জিনিস ভাবো, আজকে মনে করো আমাদের ভারতবর্ষ টিম, আমাদের ইন্ডিয়া টিম আমাদের ইংল্যান্ডে খেলতে গেছে। ইংল্যান্ডে খেলতে গেছে, ক্যাপ্টেন কাকে করা হয়েছে? শুভমান গিলকে। আচ্ছা, শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, বাকি কারোর কোনো আপত্তি নেই। কেন নেই? কেন না, শুভমান গিল অলরেডি আমাদের জাতীয় দলের হয়ে প্রায় 4-5 বছর ধরে খেলছে। তিনি বিভিন্ন জায়গায় ক্যাপ্টেন ছিল, আইপিএল এর ক্যাপ্টেন ছিল, বিভিন্ন জায়গায় তিনি অলরেডি পরীক্ষিত হয়েছেন। অবশেষে তাকে আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন করা হয়েছে। এবার হঠাৎ করে যে ছেলেটা এতদিন হয়তো দলেতেই ছিল না, আমাদের ইন্ডিয়া টিমেতেই ছিল না, তাকে যদি রোহিত শর্মার পরে ক্যাপ্টেন করে দেওয়া হতো, এই যে সাই সুদর্শন আজকে প্রথম ম্যাচ খেলেছে, যদি সাই সুদর্শনকে যদি ক্যাপ্টেন করে দেওয়া হতো,
তাহলে মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ পেত। গান্ধীজি সেই চিন্তা ভাবনার মানুষ ছিল যে প্রথমেই আমি দলে ঢুকে যাব না, কারণ অলরেডি দলেতে বিশিষ্ট সব বড় বড় ব্যক্তিরা আছে। আমি যদি প্রথমেই দলে ঢুকে যাই তাহলে এক শ্রেণীর মানুষ আমাকে গুরুত্ব দেবে না, বা ভাববে যে কি এমন হনু এলো রে যে আমাদের জাতীয় কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছে, ভারতকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করছে। সেই জন্য গান্ধীজি প্রথমে সবরমতী আশ্রম থেকে আঞ্চলিক কিছু সেবা শুশ্রূষা বা সেবার মানুষের কাজকর্ম পরিচালনা করছিলেন। আচ্ছা, অন্যান্য পয়েন্ট গুলোকে নিয়ে আলোচনা করছি না, কেন করছি না, যে আজকে অ্যাকচুয়ালি তোমাদেরকে গান্ধী জিনিসটা বোঝাবো, অন্য কোনো জিনিসটা এই জন্য ভেতরে ঢুকছি না। মদন মোহন মালব্য বা লালা লাজপত রায় এদের প্রসঙ্গেই ঢুকছি না। এমনকি 1916 সালে যে হোম রুল লীগ, তার কনসেপ্টও আমি আলোচনা করব না। এর সঙ্গেও গান্ধীজির কোনো সম্পর্ক নেই। গান্ধীজি এখনো পর্যন্ত জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়নি। গান্ধীজি প্রথম একটা আন্দোলনে অংশগ্রহণ করলো 1917 সালে। মানে 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে এসেছেন। গান্ধীজি কবে ভারতবর্ষে এসেছেন? সেই দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করি। বলো, কতই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? মেসেজে লিখবে। 9th জানুয়ারি। তোমাদের রেসপন্স খুব খারাপ। 9th জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করি কেন? 9th জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছেন। আচ্ছা, যাই হোক, তার মানে 9th জানুয়ারি মানে প্রায় 2015-2016 2 বছর তিনি অ্যাজ এ নর্মাল সবরমতী আশ্রমে নর্মাল কাজকর্ম করতেন। তারপরে গান্ধীজির কাছে একটা সুযোগ এলো যে নিজের যে ক্ষমতা সেটা দেখানো। গান্ধীজি তো অলরেডি বিশ্বব্যাপী একটা পপুলার ব্যক্তিত্ব, তিনি বিশ্বব্যাপী বিভিন্ন আন্দোলন করেছেন। তার যে চিন্তা ভাবনা সেটা তিনি প্রথম মানে এক্সপ্লোর করার চেষ্টা পেলেন, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। আচ্ছা, সত্যাগ্রহ এই কনসেপ্ট অ্যাকচুয়ালি গান্ধীজি যেভাবে এক্সপ্লোর করতেন যে আমরা কোন রকম আন্দোলনের পথে যাব না, আমরা কোন রকম মারধর করব না, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা ব্রিটিশদের থেকে বিভিন্ন দাবি দাবা আদায় করব। গান্ধীজির নীতি এটা ছিল। গান্ধীজির নীতি কোনোদিন ছিল না যে যে ব্রিটিশদের ঘরকে পুড়িয়ে দাও, ব্রিটিশদের ব্রিটিশ লোক দেখলে মেরে দাও, এরকম চিন্তা ভাবনা ছিল না। গান্ধীজির নীতি ছিল পুরো অহিংস নীতি। অন্যদিকে যদি ব্রিটিশরা যদি গান্ধীজিকে যদি একটা চড় মারতো, তাহলে গান্ধীজি আর একটা গাল বাড়িয়ে দিত এবং আর একটা হাতে মেসেজ করে দিত যে এই হাতটায় তুমি চড় মেরেছো, খুব ব্যথা পেয়েছো গো, তুমি আর একটা হাত দিয়ে আমার এই গালটায় চড় মারো, যতক্ষণ তোমার মনের শান্তি না হচ্ছে ততক্ষণ আমাকে চড় মেরে যাও। এই নীতিতে বিশ্বাসী ছিল হচ্ছে গান্ধীজি। কেন? না, গান্ধীজি জানতো যে একটা না একটা দিন পরে ইংরেজদের ভারতীয়দের প্রতি বা ভারতের প্রতি একটা সমবেদনা হবে, এবং যখন সমবেদনা হবে তখন তিনি আমাদের ভারতবর্ষের হয়ে কাজ করবেন বা আমাদের ভারতের দাবিটাকে মেনে নেবেন। গান্ধীজি তার প্রথম সর্বভারতীয় আন্দোলন বা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে অ্যাকচুয়ালি গান্ধীজি 15 সাল থেকে 19 সাল পর্যন্ত 4 বছর তিনি ইংরেজদের বিরুদ্ধে কেন কোনো আন্দোলন করেননি? কেন? তিনি তো করতে পারতেন, আঞ্চলিক আন্দোলন করতে পারতেন, কিন্তু করেননি। তার পেছনে কারণ, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। আর গান্ধীজি জানতো যে এখন বিশ্বযুদ্ধ চলছে, ইংরেজরা ব্যস্ত আছে, আমি যদি ইংরেজদেরকে এই মুহূর্তে যদি ডিস্টার্ব করি তাহলে ইংরেজরা আমাদের বিরুদ্ধে কোনো বড়সড় কিছু একটা কাজকর্ম করে দেবে বা আমাদেরকে হয়তো আমাদের মেরে দেবে। তার থেকে গান্ধীজি চিন্তা ভাবনা ছিল যে এখন বিশ্বযুদ্ধে যদি আমরা ইংরেজদেরকে যদি সাপোর্ট করি, যদি আমরা ইংরেজদেরকে সহযোগিতা করি, তাহলে বিশ্বযুদ্ধের পরে অ্যাজ এ থ্যাংক ইউ, যেমন আমরা বলি না, সেই থ্যাংক ইউ হিসাবে আমাদেরকে কিছু দাবি যদি ইংরেজরা দিয়ে দেয়। গান্ধীজি এই নীতিতে বিশ্বাসী ছিল। গান্ধীজি কোনোদিন হিংসাত্মক নীতিতে বিশ্বাসী ছিল না। যাই হোক, গান্ধীজির প্রথম সুযোগ এলো যে দেশের মানুষকে বোঝানোর যে ম্যাহুডন বা আমি এসে গেছি, তোমাদের আর চিন্তা করতে হবে না। দেখো, তার সুযোগ কোথায় এলো? না, আমাদের বিহারের চম্পারণ। বিহারের চম্পারণ বলে একটা জায়গা আছে, যে জায়গায় নীল চাষীদের বিরুদ্ধে তিনি, নীল চাষীদের হয়ে তিনি প্রথম আন্দোলনটা করেন। তার আন্দোলনকে তিনি সত্যাগ্রহ বলতেন। আচ্ছা, হঠাৎ করে তিনি নীল চাষীদের বিরুদ্ধে বা তিনি বিহারেতে গেলেনই বা কেন? এই নীল চাষের একটা ইতিহাস একটা বলি। আমাদের ভারতবর্ষে নীল চাষ শুরু হয়েছিল 1750 সালে।
নীল কিসে কাজে লাগতো? নীল মূলত জামা কাপড়কে রং করতে কাজে লাগতো। আচ্ছা, তখন নীলের একটা বিশাল বড় গুরুত্ব ছিল। এখন যেটাকে আমরা উজালা বলে জানি, এই উজালা তো জল, আর তখন নীল যেটা পাওয়া যেত সেটা ডাস্ট। সেই ডাস্ট একটা আলাদা গুরুত্ব ছিল, কিন্তু এখন সেই নীলের এতটা গুরুত্ব নেই। কেন নেই? কেন না, আগেকার দিনে মানুষ যে কাপড় চোপড় পরতো, কাপড় চোপড়ে আলাদা করে রং ছিল না। তখন রং একটাই, সেটা হচ্ছে সাদা। আর সাদাতে যদি নীল দিয়ে দেওয়া হয় তাহলে নীল রং হয়ে যাবে। এটাই হচ্ছে তখনকার কাপড় চোপড়ের প্রধান রঙের উৎস। তার মানে নীল একটা অতি প্রয়োজনীয় জিনিস, যে জামা কাপড়কে রং করতে এই নীলের একটা আলাদা গুরুত্ব আছে। নীল প্রচুর, গোটা বিশ্বব্যাপী নীলের একটা চাহিদা ছিল। ইংরেজরা এই নীলটা ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলে চাষ করত। এই নীল কিন্তু সব জায়গায় চাষ হয় না। তার মধ্যে ভারতবর্ষের সিলেক্টিভ কিছু জায়গায় চাষ হতো। আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ার চৌগাছা বলে একটা জায়গা, অনেকে বলে এটা নদিয়ার চাকদা, যে চাকদার একান্ত আপনের বিরিয়ানি নাম শুনেছো, ঝরে ঝরে পড়ছে। যাই হোক, সেই ঝরে ঝরে পড়ছে বিরিয়ানির ওইখানে নীল নীল চাষ হতো। এবং তার সঙ্গে বিহারের চম্পারণ এবং তার সঙ্গে নাগপুরের কিছু অঞ্চল জুড়ে এই নীল চাষ হতো। গোটা ভারতবর্ষের সব জায়গায় হতো। আর এই নীল চাষ কিন্তু চাষিরা করতে চাইতো না। কেন না, নীল চাষের দুটো অপকারিতা আছে। সেটা হচ্ছে নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায়, আর 2 নম্বর হচ্ছে নীল চাষে প্রচুর জল লাগে। তারপরেও তারপরেও কিন্তু আমাদের কৃষকদেরকে জোর করে নীল চাষ করানোর জন্য ইংরেজরা কি করলো, ইংরেজরা 3 কাঠিয়া সিস্টেম সূচনা করেছিল। 3 কাঠিয়া, 3 কাঠিয়া কথার অর্থ যে 1 বিঘে জমি থাকলে 1 বিঘে জমি ইজ ইকুয়াল টু 20 কাঠা। মানে 20 কাঠা কারোর যদি জমি থাকে তাহলে তাকে 3 কাঠা জমিতে নীল চাষ করতেই হবে। তাও মানুষ মেনে নিয়েছিল, এবং চম্পারণের যারা কৃষক তারা নীল চাষ করত। কেন করত না, নীল চাষ করতে অগ্রিম টাকা পেত। মানে কৃষকরা চাষ করার জন্য অগ্রিম টাকা পেত, কারোর থেকে মহাজন টোহাজন কারোর থেকে ধার করতে হতো না। এবং এই নীল কমপ্লিমেন্টারি বিক্রি হয়ে যাবে। তুমি ধান চাষ করলে ধান যে বিক্রি হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু নীল কমপ্লিমেন্টারি বিক্রি হয়ে যাবে। সেই জন্য কৃষকরা অনেক কষ্ট করে হলেও ওই 3 কাঠিয়া সিস্টেম মেনে 1 বিঘে জমি থাকলে 3 কাঠাতে নীল চাষ করতো। কিন্তু হঠাৎ করে কি ঘটনা ঘটলো? হঠাৎ করে ঘটনা ঘটলো হচ্ছে 1915 সালে। আমাদের জার্মানি, আমাদের ইউরোপ, ইংল্যান্ডের প্রথম মানে সব থেকে বড় প্রতিযোগীর নাম হচ্ছে জার্মানি। এই জার্মানি নীল চাষ শুরু করলো। মানে আর্টিফিশিয়াল, সরি, আর নীল চাষ নয়, আর্টিফিশিয়াল নীল ইনভেন্ট করলো। আচ্ছা, আমরা যে নীল যে দেখি, এই নীল আহ, হচ্ছে আগেকার দিনের নীল হচ্ছে পুরোটাই হচ্ছে আহ, চাষিরা কৃষক হিসাবে চাষবাস করা হতো। কিন্তু বর্তমানের যে নীল, এই যে উজালা হিসাবে আমরা দেখি, এই নীল কিন্তু আর্টিফিশিয়াল রং। তার মানে আর্টিফিশিয়াল নীল যখন ইনভেন্ট হয়ে গেল, তখন এই ইংল্যান্ডের তৈরি নীল বাজারে দামও অনেক বেশি। মানুষ তখন আর্টিফিশিয়াল নীল অনেক কম দামে কিনতে আরম্ভ করতো। যা আর্টিফিশিয়াল জিনিস আর অরিজিনাল জিনিসের যে দামের পার্থক্য কত হতে পারে, একটা উদাহরণ তোমাদেরকে দিই। বিরিয়ানি, তোমরা 100 টাকার বিরিয়ানি খেয়েছো, আবার তুমি যদি দাদা বৌদিতে যাও সেখানে তুমি 300 টাকার বিরিয়ানি খাবে। মটন বিরিয়ানি 400 টাকা দাম। আচ্ছা, তার মানে এই 100 টাকার চিকেন বিরিয়ানি আমাদের রাস্তার ধারে হাজিতে পাওয়া যায়, এবং তার সঙ্গে আমাদের দাদা বৌদির 280 টাকার চিকেন বিরিয়ানি। এই যে এত দামের পার্থক্য, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এদের ইনগ্রিডিয়েন্টস এর দাম, ইনগ্রিডিয়েন্টস এর উপর দাম। তার একটা উদাহরণ দিই। হাজি বিরিয়ানিতে যে কালারটা করা হয়, এই কালারটার পেছনে দায়ী হচ্ছে একটা স্যাফরন বলে একটা কালার হয়, যেটা কামধেনু কোম্পানি, একটা 2 টাকা না 1 টাকা দাম। তার মানে একটা 2 টাকার প্যাকেট যদি আমি কিনি 2 টাকা, তাহলেই আমি একটা 1 হাঁড়ি বিরিয়ানি রং করে দিতে পারবো। আর এই দাদা বৌদির যে বিরিয়ানি, এই বিরিয়ানিতে রং করার জন্য অরিজিনাল স্যাফরন বা কেশর ব্যবহার করা হয়। যে কেশর, মানে একটা গোটা হাঁড়ি বিরিয়ানি রং করতে অন্তত পক্ষে 1000-2000 টাকার কেশর লাগবে। তাহলে 2000 টাকার কেশর দিয়ে একটা বিরিয়ানির হাঁড়ি রং করতে হয়, সেখানে 2 টাকার কেশর দিয়ে আমি গোটা বিরিয়ানিকে রং করে দিতে পারছি। তার মানে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল এই দুটো জিনিসের দামের পার্থক্য বুঝতে পারছো? তেমনি যখন জার্মানি যখন আমাদের আর্টিফিশিয়াল নীল যখন ইনভেন্ট করলো, তখন বাজারে ইংল্যান্ডের নীলের চাহিদা কমে গেল।
তখন ইংল্যান্ডের যারা আমাদের নীল চাষি, নীলকর সাহেব, তারা তখন মানে একটাই উপায় যে আমাদের নীলের দাম কমাতে হবে, কারণ জার্মানি অনেক কম দামে নীল ছেড়ে দিয়েছে, আমাদের নীল বিক্রি হচ্ছে না। যখন নীলের দাম কমাতে গেল, তখন নীলের দাম কমানোর কি উপায়? কৃষকদেরকে কম টাকা দিতে হবে। আর যখনই কৃষকদেরকে কম টাকা দেবে বলে ঠিক করলো, তখনই কৃষকরা বেঁকে বসলো যে আমরা নীল চাষ করবো না, এমনিতেই অনেক কষ্ট করে নীল চাষ করি, দাম যদি ঠিকঠাক না পাই আমরা নীল চাষ করবো না। এবারেতে নীলকর সাহেবরা কৃষকদের ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিল, অত্যাচার করত, তাদের জমি জমা কেড়ে নিত, তাদের বাড়ির মানুষদেরকে অত্যাচার করত, গবাদি পশু যেগুলো ছিল সেইগুলোকে ধরে নিয়ে চলে যেত। এই রকম ভাবে নীলকর সাহেবরা গ্রামের চাষিদেরকে অত্যাচার করত। গান্ধীজির কানে যখন খবরটা যায়, গান্ধীজি দেখলো সত্যিই তো খুব খারাপ বিষয়। তখন গান্ধীজি চম্পারণে চলে গেল। গান্ধীজি চম্পারণে গিয়ে প্রথমেই কিন্তু চাষিদের হয়ে আন্দোলন করেননি। তিনি প্রথমে কি করলেন? তিনি প্রথমে করলেন কি না, আমাদের হ্যাঁ, তিনি গোটা এরিয়াটা সার্ভে শুরু করলেন যে অ্যাকচুয়ালি নীল চাষ করতে কত টাকা খরচা হয়, নীল চাষের জন্য কত টাকা দাম পাওয়া দরকার, নীলকর সাহেবরা কত টাকা দাম দিচ্ছে, তিনি সার্ভে শুরু করলেন। এবং সার্ভে করে দেখলেন যে সত্যি নীল চাষ করে চাষিদের পুরো লস হচ্ছে, চাষিরা নীল চাষ করতে চাইছেন। যখন সার্ভে করছিলেন সেই সময় ওই অঞ্চলের জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে গান্ধীজিকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল, পুলিশ অ্যারেস্ট করে কোর্টে দিয়েছিল। এবং কোর্টেতে যখন গান্ধীজির বিচার হচ্ছে, গান্ধীজি কিন্তু এই সাধারণ মানুষের কোনো আন্দোলন করেননি, কিন্তু গান্ধীজি শুধুমাত্র ওখানে গিয়ে সার্ভে করছিলেন যে কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লস হচ্ছে। এবার ইংরেজরা দেখলো যে গান্ধীজি এসে ডিস্টার্ব করছে, গান্ধীজিকে ধরে জেলে পুরে দাও। গান্ধীজিকে জেলে পুরেছে, কোর্টে যখন বিচার হচ্ছে, তখন গান্ধীজির হয়ে সাপোর্টার হিসাবে গোটা গ্রামের মানুষ, প্রায় 2000 মানুষ ওই কোর্ট চত্বরে ভিড় করেছিল। এবং যখন মানে কোর্টের যে ম্যাজিস্ট্রেট, তার গান্ধীজি সম্বন্ধে অতটা কনসেপ্ট ছিল না যে গান্ধীজি লোকটা কিরকম, কিন্তু সেই সময় তৎকালীন ভাইসরয় তিনি জানতেন যে গান্ধীজি আদতে কিরকম ব্যক্তি। এবং ভাইসরয়ের তরফ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে খবর এসেছিল যে গান্ধীজি একটা ভিআইপি ব্যক্তি, ওকে এরকম ভাবে অ্যারেস্ট করে রাখা যাবে না, ওকে ছেড়ে দাও। উনি তো কোনো আন্দোলন করেননি, উনি কোনো হিংসাত্মক নীতি নেয়নি, তাহলে ওকে কিভাবে অ্যারেস্ট করা যাবে? গান্ধীকে ছেড়ে দিল। গান্ধীজিকে ছেড়ে দিয়ে গান্ধীজি তার রিমেনিং যে সার্ভে, সেই সার্ভেটা পুরোটা কমপ্লিট করলো, এবং কমপ্লিট করে অবশেষে গান্ধীজি সেই রিপোর্টটা ওই অঞ্চলের নীলকর সাহেবদের কাছে জমা দিল। এবং নীলকর সাহেব সেই রিপোর্টটাকে দেখার পরে বিবেচনা করলো যে সত্যি আমাদের নীল চাষ করে কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। অবশেষে একটা নীল কমিশন গঠন করা হলো, এবং নীল কমিশনের মাধ্যমে এই 3 কাঠিয়া সিস্টেমকে পুরোপুরি বিলুপ্ত করা। গান্ধীজি সফল হলো, গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহতে সফল হলো। আর এই যে সত্যাগ্রহের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা গান্ধীজি কোথা থেকে নিয়েছেন? জন রাস্কিনের একটা লেখা আনটু দা লাস্ট, এখান থেকে গান্ধীজি সত্যাগ্রহের কনসেপ্ট নিয়েছেন। গান্ধীজি জয়লাভ করে নিজের বুকের ছাতি 3 ইঞ্চি ফুলিয়ে গান্ধীজি আবার ফিরে এলেন সবরমতী আশ্রমে। কিন্তু বেশি দিন তিনি সবরমতী আশ্রমে থাকতে পারলেন না। তার কারণ, কিছুদিন পরেই গান্ধীজির একজন খুব কাছের মানুষ গান্ধীজিকে ডাক দিয়েছিল আমেদাবাদে। তার নাম আমাদের অনুসুয়া সারাভাই। গান্ধীজির গার্লফ্রেন্ড নয় কিন্তু, মানে ভাববে না। যাই হোক, গান্ধীজির খুব কাছের মানুষ অনুসুয়া সারাভাইয়ের ডাকে গান্ধীজি আবারও আমেদাবাদে চলে গেলেন। আবারও সেই আন্দোলন, আবারও সেই সত্যাগ্রহ। তার মানে এবারে আমরা শুরু করব আমেদাবাদ সত্যাগ্রহ নিয়ে। আমার কাছে ইতিহাস মানে শুধুই গল্প। ইতিহাস একটা গল্পের বিষয়। ইতিহাসকে আমি কোনোদিন স্টুডেন্টদেরকে খাতায় লেখাই না। তোমাদেরকে সব ইনফরমেশন, সমস্ত নোট তোমাদেরকে দেখিয়ে দেবো কিরকম ভাবে তোমরা নোট পাবে। ক্লাসটা হচ্ছে আমার 1.5 ঘন্টার ক্লাস, শুধুই গল্প থাকবে সেখানে। সেখানে কোনো লেখালেখি নয়, কোনো কিছু পড়াশোনা নয়, শুধু গল্প। যে গল্প আমার মনে রাখতে পারবে সে গেনার, যে গল্প মনে রাখতে পারবে না সে লুজার। তার মানে আমার ক্লাস করাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার ক্লাসের নোট ইম্পর্টেন্ট নয়, আমার ক্লাস করাটা ইম্পর্টেন্ট। এই করাটা যে করবে সে কিন্তু অন্যদের তুলনায় কিছুটা হলেও এগিয়ে যাবে। আচ্ছা, তার মানে এই চম্পারণ সত্যাগ্রহ যারা পুরো গল্পটা শুনলে, আশা করি তাদের কোনোদিন ভুল হবে না, সারা জীবন মনে রেখে যাবে। আচ্ছা, এরপরে চলে যাবো আমেদাবাদ সত্যাগ্রহ। আমেদাবাদ সত্যাগ্রহ, আমেদাবাদ কিসের জন্য বিখ্যাত? আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাই তো? ম্যানচেস্টার বলা, ম্যানচেস্টার মানে এখানে কাপড় কল আছে।
আমেদাবাদ কিন্তু তখনও কাপড় কল ছিল, এবং আমেদাবাদের কাপড় কলের একটা আলাদাই একটা গুরুত্ব ছিল গোটা বিশ্বব্যাপী। যে ম্যানচেস্টার কেন বলা হয়? ম্যানচেস্টার হচ্ছে ইংল্যান্ডের একটা শহর যেখানে কাপড় কল আছে প্রচুর 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 প্রচুর। সেরকম আমেদাবাদেও প্রচুর কাপড় কল আছে, প্রচুর শ্রমিক আমেদাবাদে কাজ করতো কাপড় কলে। কিন্তু হঠাৎ করে কি হলো না, 1917 সালে আমেদাবাদে প্লেগ রোগ ছড়িয়ে পড়লো, প্লেগ। আর প্লেগ রোগ তখন ওই করোনার মতো, মানে যখন হবে পুরো একদম লাটকে লাট মানুষ মরে যাবে। প্রচুর মানুষ মরে গিয়েছিল আমেদাবাদ শহরে। আর প্লেগ রোগ ছোঁয়াচে লোক, একজনের থেকে আরেকজনের হয়ে যাচ্ছে। তখন আমেদাবাদ শহর ছেড়ে ওই অঞ্চলের যারা গরিব মানুষ তারা অন্য জায়গায় পালিয়ে যেতে আরম্ভ করলো। কিন্তু আমেদাবাদের মিলগুলোতে কর্মচারী কোথা থেকে আসবে? তখন আমেদাবাদের মিলগুলোতে কর্মচারীর অভাব দিতে আরম্ভ করলো। তাহলে মিলে কর্মচারী নেই, প্রোডাকশন হচ্ছে না, মিল মালিকদের লস হচ্ছে। তখন মিলের মালিক ঠিক করলো যে কর্মচারীদের কিমি একটা বোনাস দেব। কত না, তাদের যা স্যালারি ছিল সেই স্যালারির থেকেও আরো 80% বেশি, মানে মনে করো কারোর 100 টাকা স্যালারি ছিল, তাকে আরো 80 টাকা পর্যন্ত তাকে এক্সট্রা দেওয়া হতো, মানে 180 টাকা দেওয়া হতো একটা কর্মচারীকে নিয়ে আসার জন্য। এইরকম অ্যাট্রাকটিভ বোনাস দিয়ে সেই সময় মিলগুলো আবার কাজকর্ম শুরু করেছিল। কিন্তু তার ঠিক 1 বছর পরে, মানে 1918 সালে প্লেগ রোগ বিদায় নিল। আচ্ছা, প্লেগ রোগ যদি বিদায় নেয় তাহলে এই কর্মচারীদের মাইনে কি বেশি আর দেবে মিল মালিকেরা? দেবে না। সাধারণ আমার আমার মোটা মাথায় অন্তত এইটুকু বুঝি যে প্লেগ রোগ যদি চলে যায় তাহলে কর্মচারীদের মাইনে আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। আবার মিলের মালিকেরা 100 টাকায় ফিরিয়ে এলো তাদের মাইনে। এবার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আজকে যে এসএসসির যে প্যানেল বাতিল হয়েছে, যাদের বলেছে ডিসেম্বর মাস পর্যন্ত চাকরির মাইনে দেওয়া হবে, তারপরে আর চাকরি দেওয়া হবে না। তার মানে একটা ছেলে মনে কর 2010 সালে গ্র্যাজুয়েশন পাস করেছে, 2010 সাল থেকে সে টিউশনি পড়িয়েছে, 2020 সালে সে চাকরি পেয়েছে এসএসসির মাধ্যমে, 10 বছর সে টিউশনি পড়িয়েছে, মাসে 5,000 টাকা মাইনে তার রোজগার ছিল, 5,000 টাকায় সে সংসার চালিয়েছে। 2020-তে সে হঠাৎ করে মাসে 50,000 টাকা রোজগার করতে শুরু করেছে। তার মানে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আজকে যদি বলা হয় যে তোমার চাকরি চলে গেছে 2025 সালে, তোমাদেরকে আবারও টিউশনি পড়াতে হবে, হয়তো 10,000 টাকা টিউশনি পাবে, কিন্তু তার কি সংসার চলবে? চলবে না। কারণ একবার যে 50,000 টাকায় অভ্যস্ত হয়ে যায় সে আর 10,000 টাকায় নামতে পারবে না। একবার যদি সে মিনিকেট চালের ভাত খাওয়া শুরু করে দেয় তাহলে আর সে রেশনের চালের ভাত খেতে পারবে না। মানে এটাই নিয়ম কিন্তু। তাই স্ট্যান্ডার্ড মেনটেন। একবার বাইক ধরে ফেললে সে কি আর সাইকেলে ফিরে আসতে পারবে? সাইকেলে ফিরে আসতে পারবে না। যাই হোক, আমি কিন্তু বাইকও চালাই, আমি কিন্তু সাইকেলও চালাই, আমি সবটাই কিন্তু করে থাকি। আচ্ছা, এবার 180 টাকা যাকে মাইনে দিত তাকে যদি 100 টাকা দেয়, তার মানে সে 180 টাকার মতো করে সংসার চালাতে শুরু করে দিয়েছিল। এখন 100 টাকা মাইনে দিচ্ছে, মিলের যারা কর্মচারী তারা কাজ করতে চাইবে? তারা কাজ করতে চাইবে না। মিলের কর্মচারীদের দাবি যে বাজার দর তো অনেক বেড়েছে, আপনি অ্যাজ এ নর্মাল বোনাস বা ডিএ হিসাবে আপনি অন্তত পক্ষে 50% স্যালারি বাড়ান। তার মানে কর্মচারীদের দাবি কি ছিল? 50% স্যালারি বাড়াতে হবে। মিলের মালিকরা বলছে এত বাড়াতে পারবো না, আমার প্লেগ রোগ যখন হয়েছিল তখন অনেক লস হয়েছে, আমি ম্যাক্সিমাম 20% বাড়াতে পারবো। মানে মিল মালিক বলছে 20% আর কর্মচারী বলছে 50%। কর্মচারীরা বলছে আমরা কাজ করব না। যখন দেখছে কর্মচারীরা কাজ করছে না তখন মিলের মালিকরা কি করছে না, বাইরে থেকে কর্মচারী নিয়ে এসে মিল চালনা করছে। এ এক সমস্যা যে মিলগুলো বাইরের লোক দিয়ে কাজ করছে, আবার মিলের যারা অরিজিনাল শ্রমিক তারা কাজ হারা হয়ে বসে আছে। সেই সময় আমাদের শ্রমিক ইউনিয়নের নেতা ছিল আম্বালাল সারাভাই। আমাদের আমেদাবাদের যে শ্রমিক ইউনিয়ন তার নেতা ছিল আম্বালাল সারাভাই। আম্বালাল সারাভাইয়ের কন্যা ছিল অনুসুয়া সারাভাই। এই অনুসুয়া সারাভাই তখন গান্ধীজির কথা মনে পড়ে এবং তিনি ভাবেন যে গান্ধীজি একমাত্র পারবেন যে এই সমস্যাটাকে সমাধান করতে। অনুসুয়া সারাভাইয়ের ডাকে গান্ধীজি আমেদাবাদে আসেন। আমেদাবাদে এসে সেই একই জিনিস তিনি কিন্তু প্রথমেই কিন্তু আন্দোলন বা প্রথমেই কিন্তু কোনো কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেননি। তিনি প্রথমে কি করেছিলেন? তিনি প্রথমে করেছিলেন হচ্ছে যে আমি আগে পুরো বিষয়টাকে সার্ভে করি, কি হচ্ছে কি হবে,
আমি আগে পুরো বিষয়টাকে সার্ভে করি যে অ্যাকচুয়ালিতে কত টাকার প্রয়োজন। মানে শ্রমিকরা বলছে 50%, আবার মিল মালিক বলছে 20%, মানে অ্যাকচুয়ালিতে কত পার্সেন্ট টাকা বাড়ানোর প্রয়োজন এটা আমি সার্ভে করি। গান্ধীজি গোটা অঞ্চল জুড়ে সার্ভে করলো, সার্ভে করে গান্ধীজি ঠিক করলো যে অন্তত পক্ষে 35% স্যালারি বাড়াতেই হবে। গান্ধীজি এই 35% দাবি নিয়ে আহমেদাবাদের মিলের মালিকদের সঙ্গে এবং কর্মচারীদের নিয়ে একত্রে বসলো। দুজনকে নিয়ে বসাতে হবে যে আমি 35% আমি রাজি করাতে পারি, সবাই মিলে যদি এক হও তাহলে ফাইনাল। কিন্তু মিলের কর্মচারীরা গান্ধীজির দাবি মেনে নিয়েছিল যে ঠিক আছে 35% বাড়ালেও চলবে, কিন্তু মিলের মালিক 20%-এর থেকে বেশি আর মাইনে দিতে পারছে না। তখন গান্ধীজি কি করলো? গান্ধীজি করলো হচ্ছে যে এক কাজ করো, তোমরা সবাই আমার সঙ্গে সত্যাগ্রহেতে বসে যাও। মিলের সামনে ধর্নাতে বসে গেল গান্ধীজি এবং যত কর্মচারী তারা সবাই গান্ধীজির হয়ে ধর্না দিতে আরম্ভ করলো। ধর্না চলছে 1 দিন 2 দিন 10 দিন 15 দিন। আচ্ছা 15 দিন যদি ধর্না দেয়, এরা তো মাইনে পায় না, এরা তো রোজে কাজ করে। যদি 15 দিন যদি তাদের রোজগার বন্ধ থাকে তাহলে বাড়িতে হাঁড়ি চলবে? চলবে না। পেটের টান, পেটের টানে গান্ধীজির হয়ে যারা ধর্নায় বসেছিল তারা গান্ধীজির সঙ্গে সঙ্গ ছেড়ে আস্তে আস্তে মিলের পেছন দিক দিয়ে তারা মিলেতে কাজ করতে শুরু করছিল। গান্ধীজি দেখছে যে আমার সঙ্গে এতদিন 10,000 লোক ছিল, আস্তে আস্তে লোকের সংখ্যাটা 1,000-এ এসে দাঁড়িয়েছে। কেন না? গান্ধীজি খোঁজ নিয়ে জানতে পারলো যে পেটের জ্বালায় তারা কম টাকাতেই মিলে কাজ করতে শুরু করে দিয়েছে। গান্ধীজি মহা বিপদে বলল যে আমি একজন বিশ্বব্যাপী সেলিব্রিটি মানুষ, আমি আমি তোমাদের জন্য এসেছি, অথচ আমার কথাই কেউ, আমার শ্রমিকরা শুনছে না। তার মানে আমার কোনো গুরুত্বই নেই। গান্ধীজি তখন ঠিক করলো যে তোমরা কিসের জন্য আমাকে ছেড়ে যাচ্ছ? পেটের জ্বালায় তো। এক কাজ করছি, আমি নিজেও খাবো না। গান্ধীজি শুরু করলো আমরণ অনশন। গান্ধীজি যে আমরণ অনশনটা করেছিল কাদের জন্য? শ্রমিকদের জন্য, এটা বোঝানোর জন্য যে তোমরাও না খেয়ে আছো, আমি নিজেও না খেয়ে থাকবো। তাহলে গান্ধীজির প্রথম আমরণ অনশন কোন আন্দোলনের সময় হয়েছিল? আহমেদাবাদ সত্যাগ্রহের সময় হয়েছিল। পরীক্ষার কোশ্চেন, পরীক্ষার এটাও কোশ্চেন যে গান্ধীজির প্রথম আমরণ অনশন কাদের বিরুদ্ধে করেছিল? মিল মালিকদের বিরুদ্ধে নয়, শ্রমিকদের বিরুদ্ধে। ক্লিয়ার করতে পেরেছি তো? তার মানে এই শ্রমিকদের বিরুদ্ধে গান্ধীজি তার প্রথম আমরণ অনশন করলো। ঠিক আছে, গান্ধীজি যখন আমরণ অনশন করলো 3 দিন তিনি না খেয়েছিলেন। সমস্ত কর্মচারী গান্ধীজির সঙ্গে চলে এসেছিল। মিলের মালিক দেখলো বাবা দরকার নেই, গান্ধীজি খুব ভিআইপি ব্যক্তি, মরে টরে গেলে মুশকিলে আছে, তার থেকে বাবা মাইনে বাড়িয়ে দিল, 35% বেতন বেড়ে গেল। গান্ধীজি আবারও বুক ফুলিয়ে সবরমতী আশ্রমের দিকে চলে এলো। কিন্তু সবরমতী আশ্রমের দিকে এসে তার শান্তি রইল না। কেন রইল না? যখন আহমেদাবাদ সত্যাগ্রহ চলছে তখন সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে খবর পাঠিয়েছিল, ফোন তো তখন ছিল না, চিঠির মাধ্যমে খবর পাঠিয়েছিল যে খেদা নামক জায়গা, গুজরাটের খেদা নামক জায়গায় চাষিরা খুব বিপদে আছে, খুব তাড়াতাড়ি এইখানেতে আসো। গান্ধীজি বলছে আমার এখানে ইজ্জতের লড়াই চলছে, এখানে আমি এসেছি একটা কাজ করার জন্য, অথচ এখানে মানুষজন আমাকে সাপোর্ট করছে না, আমি এই সমস্যাটাকে সমাধান করে তারপরে খেদায় যাব। তখন গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলকে আদেশ দিয়েছিল যে তুমি চলে যাও খেদাতে, তুমি গিয়ে প্রথমে ওদের অবস্থাটা বোঝো, ওদের সার্ভে করো, ওদের একটা রিপোর্ট তৈরি করো যে অ্যাকচুয়ালি ওদের সমস্যাটা কোথায়। তখন সর্দার বল্লভভাই প্যাটেল খেদাতে অলরেডি তার রিপোর্ট তৈরি করা শুরু করে দিয়েছে। অবশেষে মহাত্মা গান্ধী তিনি আমাদের খেদাতে গিয়ে পৌঁছালেন। আচ্ছা খেদাতে গান্ধীজি কেন গেলেন বা খেদাতে কি হয়েছিল? খেদাতে মূলত চাষিরা তুলো চাষ করত। হঠাৎ করে সরকার তাদের যে শুল্ক ছিল সেই শুল্ক ছিল হচ্ছে 7%, 7%। সেখান থেকে 7% শুল্ক ছিল, সেখান থেকে শুল্ক 23% বাড়িয়ে দিয়েছিল ইংরেজরা। মানে বর্তমানে শুল্ক 30%। কিন্তু এই 1918 সালের আমাদের খেদাতে বিশাল বড় আমাদের মহামারী খরা হয়েছিল। কৃষকদের এমনিতেই চাষবাস হয়নি, তুলো চাষ এমনিতেই লস হয়েছে, তার মধ্যে শুল্ক এত বেড়ে গেছে, কৃষকরা শুল্ক দিতে পারছে না। কৃষকরা শুল্ক না দেওয়ার জন্য ইংরেজরা অত্যাচার করছে, তাদেরকে ধরে মারধর করছে। গান্ধীজি
আমাদের যখন সেখানে গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি সার্ভে রিপোর্টটা হাতে পেলেন, তখন দেখলেন যে সত্যি এখানে তো সত্যি খুব সমস্যা তৈরি হয়েছে, এখানে তো একদমই কোনো কৃষকদের অবস্থা খুবই খারাপ। তখন গান্ধীজি কৃষকদের নিয়ে বললেন যে তোমাদের নিয়ে আমরা একটা আন্দোলন করছি, এই আন্দোলনে কোনো রকম ভাবেই কেউ কোনো হিংসাত্মক নীতি নেবে না। ইংরেজরা তোমাদের কাছে আসবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে, তোমাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিলেও, জেলেতে যদি মারধরও করে, তাহলেও তোমরা ইংরেজদের বিরুদ্ধে কোনো লড়াই বা কোনো সংগ্রামে যাবে না। আমরা সম্পূর্ণ অহিংস নীতিতে একটা আন্দোলন করব। গান্ধীজির এই দীর্ঘদিন চলা এই অহিংস নীতিতে আন্দোলন অবশেষে ইংরেজদের মধ্যেও একটা আলাদা একটা অনুভূতি তৈরি করেছিল, এবং অনুভূতি তৈরি থেকে এই খেদা সত্যাগ্রহে খেদাদের যে চাষির ওপর যে ট্যাক্স ইংরেজরা পুরোপুরি মুকুব করে দিয়েছিল, 100% ট্যাক্স মুকুব করে দিয়েছিল গান্ধীজির এই আন্দোলনের থ্রু দিয়ে। তার মানে গান্ধীজি এই খেদা সত্যাগ্রহতেও কিন্তু তার নিজের ক্ষমতাটা দেখালো, এবং সেখানেও তিনি জয়লাভ করে তার দেশে ফিরে এলেন, আবার সবরমতী আশ্রমে ফিরে এলেন। মানে পরীক্ষা এখান থেকে কিরকম কোশ্চেন আছে, কোথায় কোনটা হয়েছিল, আমেদাবাদ সত্যাগ্রহ কিসের বিরুদ্ধে হয়েছিল, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কি, চম্পারণ সত্যাগ্রহ, এই তিনটেকে পরপর সাজাতে বলে, প্রথমে চম্পারণ, তারপরে আমেদাবাদ, তারপরে খেদা, তিনটে পরপর। আচ্ছা, তার মানে এই দুটো 1918 সালে হয়েছে, চম্পারণ কত সালে হয়েছে, 1917 সালে হয়েছে। আজকে আর একটা সত্যাগ্রহ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ দিয়ে আজকের মতো আন্দোলন বা আজকের মতো আমরা থিওরি ক্লাসটা এখানে শেষ করব। দেখো 1919 সাল, 1919 সালে এই রাওলাট সত্যাগ্রহ হয়েছিল। গান্ধীজি দেখলো যে এতদিন আমি আন্দোলন করেছি কাদের জন্য, না আঞ্চলিক কিছু মানুষের হয়ে, এবারে আমার হাতে সুযোগ আছে, আমি ব্রিটিশদের বিরুদ্ধে একটা সর্বভারতীয় আন্দোলন করব। কেন না, অলরেডি বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, গান্ধীজি জানে এবার বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এবার ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা যেতে পারে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ আমাদের জনগণকে কন্ট্রোল করার জন্য ইংরেজরা একটা আইন এনেছিল, এবং সেই আইনের মাধ্যমে কেউ যদি কোনো সমাবেশ করে, কেউ যদি কোনো মিটিং মিছিল করে, এবং সরকার যদি মনে করে এ কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, সরকার কোনো কিছু পরোয়া না করেই সেই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করতে পারবে, কোনো মিটিং মিছিল করতে দেবে না। মানে এইরকম ভাবে সাধারণ মানুষকে ইংরেজরা কন্ট্রোল করতো বিশ্বযুদ্ধের সময়, কারণ বিশ্বযুদ্ধে ইংরেজরা ব্যস্ত ব্যস্ত আছে। এই সময় যদি ভারতবর্ষে যদি আন্দোলন হয়, তখন তাহলে তাকে কন্ট্রোল করা অসুবিধে, তার থেকে আন্দোলন হবার আগেই ইংরেজরা অ্যারেস্ট করে নিত এবং আন্দোলনকে ধামাচাপা দিয়ে দিত। ইংরেজরা এই যে নিয়মটা, এটা খুব ভালো চলছিল, এবং এই নিয়মটা এত ভালো চলছিল, তখন আমাদের ইংরেজরা যখন বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন এই রাওলাট আইন নিয়ে আসে। রাওলাট আইন, রাওলাট আইন কত সালে এনেছিল, এই রাওলাট সত্যাগ্রহের 2 বছর আগে 1917 সালে রাওলাট আইন নিয়ে এসেছিল। রাওলাট একজন আইনমন্ত্রী, তিনি একটা আইন নিয়ে আসে যার নাম হচ্ছে রাওলাট আইন। এই আইনে কি বলা হয়েছিল, এই আইনে বলা হয়েছিল কেউ কোনো সমাবেশ করতে পারবে না, কেউ কোনো মিটিং মিছিল করতে পারবে না, কেউ কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোনো সংবাদপত্র যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মানে সাধারণ মানুষকে অ্যাকচুয়ালিটিতে যাতে করে কন্ট্রোল করতে পারে, যাতে করে ধামাচাপা দিতে পারে, যে কোনো আন্দোলনকে যাতে করে চাপা দিতে পারে, সেই জন্য এই রাওলাট আইনকে এনেছিল। এই রাওলাট আইনের বিরুদ্ধে আমাদের গোটা ভারতবর্ষ ব্যাপী একটা আন্দোলন, একটা সূচনা হয়েছিল। গান্ধীজি এই সুযোগটাকে কাজে লাগালো, যে এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়ে গেছে। এতদিন পর্যন্ত গান্ধীজি আন্দোলন করেছে, সেগুলো আঞ্চলিক আন্দোলন, গান্ধীজির কাছে সুযোগ এসেছে, এবারে সারা ভারতের একটা আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমি যদি নেতৃত্ব দিতে পারি, আমি আবারও হিরো হতে পারবো। গান্ধীজি এই রাওলাট সত্যাগ্রহেতে তিনি অংশগ্রহণ করলেন, এবং সারা দেশ জুড়ে এই হরতাল দিবস পালনের একটা কর্মসূচি নিয়েছিলেন। সারা দেশে হরতাল, সারা দেশে শান্তিপূর্ণ সমাবেশ, এবং এই সমাবেশের কর্মসূচি অনুসারেই আমাদের পাঞ্জাবের দুজন নেতা, আমাদের সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু, এরা দুজনে বিখ্যাত সব ডাক্তার ছিল, এবং এরা সাধারণ মানুষকে এই রাওলাট আইনের হয়ে প্রচার করত, এবং গান্ধীজির নীতি অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ করত। এবার কিন্তু বলেছে যে কোনো রকম আন্দোলন করা যাবে না, কোনো জনসভা করা যাবে না।
যেহেতু সত্যপাল এবং সৈফুদ্দিন কিজলু এরা জনগণকে ইংরেজ বিরুদ্ধ কথাবার্তা বলছে, সেই জন্য কি করলো ইংরেজরা আমাদের সত্যপাল এবং সৈফুদ্দিন কিজলুকে অ্যারেস্ট করে নিল। অ্যারেস্ট করতেই পাঞ্জাবের মানুষ জালিয়ানওয়ালাবাগের মাঠেতে সবাই মিলে জমায়েত হলো, এবং জমায়েত হতে আমাদের ইংরেজরা বলেছে কোনো জমায়েত হওয়া যাবে না। ইংরেজরা এই জমায়েতকে ধ্বংস করার জন্য এদের এন্ট্রি এবং এক্সিট গেটে বন্দুক বাহিনীকে লাগিয়ে দিল, এবং বন্দুক বাহিনী প্রায় 1600 রাউন্ড গুলি ছুড়েছিল। এই 1600 রাউন্ড গুলিতে আমাদের অফিসিয়াল মতে প্রায় 400 জন মানুষ মারা গিয়েছিল, আনঅফিসিয়াল মতে প্রায় 1000 জন মানুষ মারা গিয়েছিল। এবং গান্ধীজি তখন সূচনা ঠিক করলো যে এই রাউলাট আইনটা এবারে একটা বৃহত্তর আকারে আমরা নিয়ে যাব, কারণ এই রাউলাট আইনে আর শান্তিপূর্ণ সমাবেশ করলে হবে না, আমাদেরকে ইংরেজদের বিরুদ্ধে অসহযোগিতার আন্দোলন শুরু করতে হবে, যে আন্দোলনের নাম অসহযোগ আন্দোলন। তার মানে এই রাউলাট আইনের পরিপ্রেক্ষিতেই আমাদের গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেছিল। তার মাঝখানে আর একটা ঘটনা যেটা গান্ধীজিকে নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। যদি ওই খিলাফত আন্দোলন আমরা পরের দিনের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা এই খিলাফত আন্দোলন এবং গান্ধীজির এই যে আমাদের অসহযোগ আন্দোলন তার ইতিহাস নিয়ে আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এই যে আমরা ক্লাসটা আজকে বুঝলাম, এই ক্লাসের নোটটা আমরা একটু দেখে নেব। এখানে তো আমি পিপিটিতে একটু ছোট নোট থাকে, তোমাদের যে নোট দেওয়া হবে সেই নোট অনেকটাই বড় নোট থাকবে। দেখো, নোট আমাদের ডিটেলস নোট। অ্যাকচুয়ালিতে নোটের যদি সাজেশন বলো, আমি তোমাদেরকে যেটা এতক্ষণ বললাম ওটা হচ্ছে নোটের সাজেশন, মানে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছিলাম ওটা হচ্ছে নোটের সাজেশন, আর এটা হচ্ছে নোটের ডিটেলস পার্ট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এখানে চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ এবং চম্পারণ সত্যাগ্রহ সম্বন্ধে বিভিন্ন আলোচনা করা আছে। চম্পারণ সত্যাগ্রহে কোথায় কি হয়েছিল, কে কোন কমিটির সদস্য ছিল, কত পার্সেন্ট খাজনা বৃদ্ধি করেছিল, নীলকর সাহেবরা কি করেছিল, এইগুলো কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা ঘটেনি সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে দেখো আমেদাবাদ সত্যাগ্রহ, আমেদাবাদ সত্যাগ্রহের ডিটেলস, কি মজুরি ছিল, কত পার্সেন্ট মজুরি দাবি করেছিল, কি হয়েছিল শেষ পর্যন্ত, এই জাতীয় জিনিস নিয়ে এখানে আলোচনা করা আছে। আচ্ছা, তারপরে দেখো খেদা সত্যাগ্রহ, খেদাতে কি ঘটনা ঘটেছিল, যে জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব দিয়েছিল প্রথম দিকে, পরবর্তীকালে গান্ধীজি গিয়ে এই জিনিসটাকে সমাধান করেছিল, এই জাতীয় জিনিস। এবং তার সঙ্গে দেখো রাউলাট আইন, এই রাউলাট আইন কি, রাউলাট আইনের কি ব্যাপার হয়েছিল, কি হয়েছিল, গান্ধীজি সেখানে কি করেছিল, গান্ধীজি রাউলাট সত্যাগ্রহ করেছিল, এবং রাউলাট সত্যাগ্রহের ফলস্বরূপ যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে এখানে আলোচনা করা আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেছিল, তার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধী যে কাইজারি হিন্দ উপাধি বলেছিলাম, সাউথ আফ্রিকাতে থাকাকালীন ইংরেজরা যে গান্ধীজিকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিল, সেটাকে আবার গান্ধীজি ফিরিয়ে দিয়েছিল, এই জাতীয় বিভিন্ন কাজকর্ম করেছিল, এবং এইগুলোকে নিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আচ্ছা, এরপরে একবার ইংলিশ নোটটা দেখে নেবো যে কিরকম ভাবে আমরা ইংলিশ নোটটা আমরা ফলো করব। আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশ নোট, এখানে চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহের সম্পূর্ণ ডিটেলস, আমাদের আমেদাবাদ সত্যাগ্রহ, আমেদাবাদ সত্যাগ্রহের ডিটেলস, এবং খেদা সত্যাগ্রহ তার ডিটেলস, এবং রাউলাট সত্যাগ্রহ, এখানে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার সেটা কত তারিখে হয়েছিল, এটা পরীক্ষায় কোশ্চেন আছে, 13ই এপ্রিল, এখানে কিন্তু সব কিন্তু তোমাদের কাছে উল্লেখ করা আছে। আচ্ছা, তার মানে আমি ক্লাসে কোনো নোট লেখাই না, এটা আমার নীতি বিরুদ্ধ একটা জিনিস। খুব বিপদে না পড়লে ক্লাসে আমি নোট লেখাই না, আমি সাধারণত এইরকম ভাবে পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করি, এবং তার সঙ্গে ক্লাসের রেকর্ডিং তো থাকবেই। আমার ক্লাস যদি মিস করো কোনোদিন, মানে এটা ভাববে না যে নোট করে নেবো, আমার ক্লাস মিস করা মানে অনিবার্য তোমাকে রেকর্ডিং দেখতে হবে, কারণ আমার ক্লাসের যে 1.5 ঘন্টার গল্প, ওই গল্পটাই ইম্পর্টেন্ট, আমার ক্লাসটা ইম্পর্টেন্ট নয়, আমার ক্লাসের গল্পটা ইম্পর্টেন্ট। গল্পটা যে মাথায় রাখতে পারবে সে কিন্তু গেনার, যে গল্প মাথায় রাখতে পারবে না সে লুজার। আচ্ছা, গল্প মাথায় রাখার উপায় কি, আমি যেদিন ক্লাস নেব তার পরের দিন মানে 24 ঘন্টার মধ্যে এই নোটটাকে তোমাকে ন্যূনতম 5 বার পড়তে হবে, যখন পড়বে 5 বার করে পড়বে, তার মানে 5 বার নোটটা পড়ে নিলে। আচ্ছা, তারপরে দিন আবার 5 বার পড়লে, তারপরের দিন আবার 5 বার পড়বে, তারপরে সপ্তাহে যেদিন আমার ক্লাস থাকবে, আমার ক্লাস একটা নির্দিষ্ট দিনেতেই তোমরা পাবে, এবং সেই দিনে আমার ক্লাসে যোগদান করার আগে আর একবার 5 বার করে পড়ে নেবে, যখন পড়বে 5 বার করে পড়বে। এবং আমি যখন ক্লাস শুরু করি, আমি ক্লাস শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে এইরকম ভাবে মক টেস্ট নিই,
এইরকম মক টেস্ট নিয়ে থাকি, যে যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসের উপরে এইরকম আমাদের ক্লাস টেস্ট থাকবে, যে এখানে ক্লাস টেস্টে এই যে বিভিন্ন উত্তরগুলো এখানে যেমন আমি হাইলাইট করে দিই, এবং তোমরা আমি নর্মালি কিরকম ভাবে ক্লাস টেস্ট দিই, এই যে হাইলাইট গুলো আছে এখানে হাইলাইট গুলো কিন্তু থাকবে না, ক্লাস টেস্টে কিন্তু কোনো হাইলাইট থাকবে না, সেখানে শুধুমাত্র কি থাকবে, সেখানে শুধু নর্মাল কোশ্চেন থাকবে, এবং স্টুডেন্টদেরকে আমি মানে বলতে বলি বা মেসেজ করতে বলি যে দেখো এই যুগান্তর পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়, এটা তোমরা আমাকে বলবে, আমাদের সবাই বলতো, এবং আলটিমেটলি যেটা রাইট অ্যান্সার আমি সেটাকে হাইলাইট করে দিতাম। এবং এই যে ক্লাস টেস্টের কোশ্চেন বাংলা এবং ইংরাজি উভয় ভার্সন উইথ অ্যান্সার তোমাদের কাছে পৌঁছে যাবে, পরবর্তীকালে অ্যাপেতে পৌঁছে যাবে, বা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেতে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, যেমন করে ক্লাস নোটটা প্রোভাইড করে দেওয়া হয়েছে সেরকম ভাবে ক্লাসের শেষে, ক্লাসের নেক্সট দিন মানে প্রথম দিনে আমি কোনো ক্লাস টেস্ট নিই না, দ্বিতীয় দিন ক্লাস শুরুর আগে আমি কিন্তু এই সিস্টেমে কিন্তু ক্লাস টেস্ট নিয়ে থাকি। আচ্ছা, এইবারে হলো প্রথম প্রথম সিজন করে প্রতিটা ক্লাসের শুরুতে 10 মিনিট বা 15 মিনিট আমি ক্লাস টেস্ট নিই, 10 থেকে 15টা কোশ্চেন এই ক্লাস টেস্টের মধ্যে থাকে। আচ্ছা, এবারেতে 1 মাস হয়ে গেলে 1 মাসে আমি 4 দিন ক্লাস নেবো, 4 দিনে আমি যে পড়াটা পড়াবো সেই 4 দিনের পড়ার উপরে আমি একটা ওই 10-15 নম্বরের একটা ক্লাস টেস্ট বা মক টেস্ট যেটা বলো সেটাও কিন্তু নেবো, সেটাও কিন্তু ওই ক্লাসেই নেবো, এবং ক্লাসে তোমরা ইনস্ট্যান্ট উত্তর দেবে, এমন নয় কোশ্চেন তোমাদেরকে আগে দিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে বসে বসে গুগলে সার্চ করে করে তোমরা উত্তরগুলোকে লিখে তারপরে আমাকে জমা দেবে, এরকম ব্যাপার নয়, আমাকে ইনস্ট্যান্ট কিন্তু উত্তর বলতে হবে। এইরকম ভাবে আমরা এই যে চারটে চারটে পাটে পাটে ভাটে ভাগ করতে করতে গোটা সিলেবাসটাকে আমরা এইরকম ভাবে বারবার রিভিশনের মাধ্যমে আমরা ক্লাসটাকে শেষ করব। আচ্ছা, প্রথম পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে এই পর্যায়েতে আমরা বেশ কিছু এমসিকিউ আলোচনা করছি। আচ্ছা, পরবর্তীকালে আমরা যে ক্লাসগুলো করব সেই ক্লাসেতে আমরা প্রথমে এই যে প্রথম পার্টে যে ক্লাসগুলো যেটা তোমরা দেখলে, এই ক্লাসেতে আমরা মূলত আমাদের এরকম এরকম পয়েন্ট আকারে আমরা পড়াশোনা করব। এর পরবর্তীকালে যখন পুরো সিলেবাস তোমাদের শেষ হয়ে যাবে তখন রিভিশন হবে। রিভিশনটা কিরকম ভাবে হবে, তখন এই রাউলাট আইন নিয়ে দুটো কোশ্চেন আমি দিয়ে দিলাম, এবং কোশ্চেনের সঙ্গে সঙ্গে সেখানে এক্সপ্লানেশন থাকবে মানে সলিউশন থাকবে, বা সেই রাউলাট আইনের থেকে আর কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন অ্যান্সার অ্যানালাইজ করা হবে, সেটা পরবর্তী সেশনে আমার কাছে এই মুহূর্তে এখন মানে খুঁজে পাবো না, তা নাহলে তোমাদেরকে একবার দেখাতাম যে অ্যাকচুয়ালিতে কিরকম ভাবে আমরা ওই যে এমসিকিউ প্যাটার্ন যে আলোচনা করবো, এমনি এমসিকিউ মানে শুধু র এমসিকিউ নয়, এমসিকিউ এর সঙ্গে কিছু আলোচনাও সেখানে থাকবে, একবার দেখছি। দেখো, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের ক্লাস। এইগুলো যখন পুরো সিলেবাস তোমাদের শেষ হবে তখন এইরকম ভাবে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে। এটা এখন দেখতে পাচ্ছ পারস্যের কোন আক্রমণকারীর সাথে আমাদের পণ্ডিত অলবেরুনি আফগানিস্তান ও ভারতে এসেছিলেন। আচ্ছা, এটা উত্তর মোহাম্মদ ঘড়ি। দেখো মোহাম্মদ ঘড়ি সম্বন্ধে আমাদের আর কি কি কোশ্চেন আসতে পারে, মানে এই পয়েন্ট গুলো থেকে বাকি যে পয়েন্ট, আলেকজান্ডার কে দেখো, আলেকজান্ডার যিনি আমাদের খ্রিস্টপূর্ব 327 খ্রিস্টাব্দে ম্যাসিডোনিয়া থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। আচ্ছা, তিনি ভারতবর্ষে 2 বছর ছিলেন। আচ্ছা, মোহাম্মদ গজনিকে, মোহাম্মদ গজনি সম্বন্ধে আমরা এখানে উল্লেখ করেছি, মোহাম্মদ গজনি একজন তুর্কি বীর যিনি 1000 থেকে 1027 সালের মধ্যে ভারতবর্ষে এসেছিলেন। আচ্ছা, আলাউদ্দিন খলজি খলজি বংশের একজন ব্যক্তি, মোহাম্মদ ঘড়ি ঘোর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, পরবর্তীকালে আমাদের যে মামলুক সাম্রাজ্য সেটা প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এরকম এই যে ভারত থেকে ময়ূর সিংহাসন কে নিয়ে গেছিল, আমাদের নাদির শাহ নিয়ে গেছিল, এবং নাদির শাহ ছাড়া বাকি যে অপশন গুলো সেইগুলো সম্বন্ধে আলোচনা করা আছে এখানে। আচ্ছা, আমাদের আহমেদ শাহ আবদালী কোন এশীয় দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন, তার মানে এখান থেকে দেখো আহমেদ শাহ আবদালী বাকি অপশন গুলো নিয়ে আলোচনা করলাম। এই যে আমাদের কোন এই শাসকদের মধ্যে কে প্রথম ভারতে এসেছিল, তাদের মধ্যে একটা যে লিঙ্ক, সেই লিঙ্ক গুলো কে কখন কোন সময় এসেছিল, মোহাম্মদ গজনি কবে এসেছিল, মোহাম্মদ ঘড়ি কবে এসেছিল, এই জাতীয় জিনিসগুলো এখানে আমি আলোচনা করব।
মানে এইরকম ভাবে এটা কিন্তু প্রথম পার্টে হবে না, এটা পুরো সিলেবাস এই যে 24টা ক্লাস যখন শেষ হয়ে যাবে, 24টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এইরকম ভাবে এমসিকিউ প্যাটার্নে তোমাদেরকে যে উচ্চতাটায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি যদি আমাকে যদি তোমরা সাপোর্ট করতে পারো, আমার কথা যদি শুনতে পারো, তাহলে কিন্তু তোমরা বা যে কথা শুনবে, সবাই তো শুনবে না, 100% সবাই শুনবে না, সবাই কোনোদিন শোনেও না, যে শুনবে সে কিন্তু অন্যান্য স্টুডেন্টদের থেকে কিছু নম্বর এক্সট্রা সে পাবে। মানে ওই কিছু নম্বরটাই তোমাকে আলটিমেটলি সফলতার মুখ দেখাবে, কিন্তু এটুকু গ্যারেন্টি তোমাদেরকে দিতে পারি। আচ্ছা, এইবারেতে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে মেসেজের মাধ্যমে লিখে আমাকে জানাও। আর তোমাদের ক্লাস কিরকম লেগেছে, তোমাদের বুঝতে অসুবিধে, বা আমার যে ক্লাসের যে প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু অন্য জায়গায় বা অন্য কারোর সঙ্গে মিলবে না, সম্পূর্ণ আলাদা একটা প্যাটার্ন। আমার দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করেছি যে এইরকম ভাবে আমি যদি ক্লাস নিতে পারি তাহলে এটা স্টুডেন্টদের সব থেকে গ্রহণযোগ্য হবে, এবং সেই হিসাবেই আমি এইরকম ভাবে ক্লাস নেবার চেষ্টা করি। এই ইতিহাস, আমি জানো ছোটবেলায় ইতিহাস একদম ভালোবাসতাম না, জানো তো। মানে ইতিহাস আমার সব থেকে অপছন্দের সাবজেক্ট ছিল। এই ইতিহাসকে ভালোবাসিয়েছে আমার দাদু, জানো তো। আমি ছোটবেলায় যখন ইতিহাস, আমি নিজে বই পড়তাম না, আমার একদম ভালো লাগতো না, একদম ভালো লাগতো না। আমার দাদু ইতিহাসের বইটা পড়তো, পড়ে যে জিসটা হতো ওই গল্পটা আমাকে শোনাতো। মনে করো আলেকজান্ডার, আলেকজান্ডার নিয়ে আমার দাদু আমাকে একটা গল্প শোনাতো, আমি ওই গল্পটাকে মাথায় রাখতাম, ওই গল্পটা নিয়েই আমি কিন্তু পরীক্ষায় লিখতাম। আমি নিজে কোনোদিন বই পড়তাম না, আমার দাদু আমাকে গল্প শোনাতো এবং আমি সেই গল্পটাকে মাথায় রাখতাম, ক্লাসে গিয়ে লিখতাম। এবং এই ক্লাসের লেখা অন্যজনদের থেকে অনেক ভালো হতো, কারণ তারা তো মুখস্থ করে লিখেছে। আর তারা মুখস্থ করে লিখলে কি হবে, একটা দুটো পয়েন্ট মিস হয়ে চলে যাবে। আর আমার তো গল্পের মতো ব্যাপারটা মাথায় রেখেছি। আর সেখান থেকেই আমার মাথায় স্ট্রাইক করে যে ইতিহাসকে যদি আমি গল্পের মতো করে পড়তে পারি, ইতিহাস মানে নোট নয়, ইতিহাস মানে গল্প, গল্পের মতো করে যদি আমি ইতিহাসকে পড়তে পারি, তাহলে ইতিহাসের থেকে সোজা বা ইন্টারেস্টিং সাবজেক্ট আর নেই। কিন্তু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা তোমাদেরকে মেনে নিতেই হবে, সব থেকে বড় সিলেবাস, সব থেকে বেশি মুখস্থ করতে হয়, সব থেকে বেশি ইনফরমেটিভ সিলেবাস কিন্তু ইতিহাস। আর ইতিহাসকে যদি আমরা তোমাদেরকে এইরকম ভাবে প্রেজেন্ট করতে পারি, তাহলে আশা করি তোমাদের এই যে ইতিহাসের ওপর যে একটা প্রেসার, এই প্রেসারটা অনেকটা রিলিজ হতে সাহায্য করবে। আর সেই জন্যই আমি তোমাদেরকে এই রকম ভাবে চিন্তা ভাবনা নিয়ে তোমাদেরকে ক্লাস করাই। আচ্ছা, আপাতত আমার ক্লাস এখানে শেষ করলাম। আমাদের স্যার কি আছেন, যদি থাকেন বলবেন। সৌরভ ঘোষ, থ্যাংক ইউ। সাফরিন, থ্যাংক ইউ। তন্ময়, ধন্যবাদ অনেক। টুম্পা মল্লিক, থ্যাংক ইউ। অয়ন, খুব ভালো, থ্যাংক ইউ। বিদিশা, খুব ভালো, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। স্যার ক্লাস শেষ দীপু হয়ে গেছে? চন্দ্র, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শেষ হয়ে গেছে। আপনি এবার ক্লাসটাকে এ করুন, আমি একটু কন্ট্রোল তোমাদের করুন স্যার। গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা তোমাদের ফিডব্যাকটা শেয়ার করো। স্যার আপনার স্ক্রিনটা আমি বন্ধ করবো একবার। স্যার আমি লেফট হয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি লেফট হয়ে যাচ্ছি স্যার, ওকে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো।
দেখো গ্রুপটা ওপেন করে দিয়েছি। একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো, আমি বলবো একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। একটা দুটো সেন্টেন্সে যদি একটু আমি স্ক্রিনটাও শেয়ার করে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু যদি ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো। আবারও বলছি, আমরা যাই হোক যেভাবে খুশি এই ব্যাপারগুলো এরকম ভাবে ক্লাস করায় না। আর যারা ক্লাস করায় তাদের কেউ ডব্লিউবিসিএস অফিসার নয়, বিশ্বাস করো আমাদের কেউ ওরকম নেই, কেউ প্রফেসর নয়। যারা পড়ায় তারা এই ফিল্ডে দীর্ঘদিন পড়াচ্ছেন, এমন ফ্যাকাল্টিতেই ক্লাস করানো হয়। আমি ওই গল্পে বিশ্বাস করি না যে আমাদের এখানে 4জন ডব্লিউবিসিএস অফিসার, 5জন প্রফেসর, 6জন অমুক কে করেছে, তা নয়। যারা দীর্ঘদিন এই একটা এর উপরে দীর্ঘদিন পড়িয়ে যাচ্ছে, একটা সাবজেক্ট, অন্য কোনো সাবজেক্ট পড়াতে পারেন না। মানে এই স্যারকে যদি অন্য কোনো সাবজেক্ট বলা হয় পড়াতে পারবেন না, তিনি একটা সাবজেক্টই পড়াতে পারেন, এরকম ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। আবারও বলছি, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। আমি একটু ফিডব্যাকটা শেয়ার করে দিও, দেন আমি তোমাদের কোড শেয়ার করে দিচ্ছি। একটু প্লিজ একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি ফিডব্যাক শেয়ার করো। ভিডিওটা ওপেন ছিল না। 2 মিনিট প্রায় হয়ে গেছে। আবারও বলছি যে যেরকম বলছিলাম যে আমাকে কেউ এইভাবে হিস্ট্রি পড়ায়নি, আমাকে কেউ এইভাবে বায়োলজি পড়ায়নি বা সবকিছু। আগামীকাল সিডিপি ক্লাস থাকবে, সবাই যেন আগামীকাল শনিবার রাত 8টা থেকে সিডিপি ক্লাস থাকবে। সিডিপি ক্লাস যদি বলি তাহলে আমাদের সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ। সে তুমি প্রাইমারি টেট পরীক্ষা দাও কি আপার প্রাইমারি টেট পরীক্ষা দাও, এটা সবার জন্য ম্যান্ডেটারি। তুমি যে সাবজেক্ট মানে যে পরীক্ষা দাও না কেন তোমার এটার জন্য কিন্তু ম্যান্ডেটারি, সিডিপি সাবজেক্টটা সবার জন্য ম্যান্ডেটারি। আগামীকাল একজন ম্যাডাম থাকবেন। আগামীকাল ক্লাসে কি হবে না হবে সে তো তোমরা ফিডব্যাক দেবে, তোমরা আমাকে বলবে। কিন্তু আগামীকাল ক্লাসে যেটা হবে যে কিভাবে একজন টিচার তার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করতে পারে সেটা তুমি আগামীকাল ক্লাসে দেখতে পাবে। একজন টিচার কিভাবে এনার্জি চ্যানেলাইজ করতে পারছে, মানে তুমি ক্লাসের মধ্যে কখনো তোমার কনসেন্ট্রেশন নষ্ট হবে না। যে ধরো তুমি হয়তো পড়তে পড়তে ঘুম চলে আসছে, এরকমটা মনে হবে না। বা তুমি পড়তে পড়তে অন্য কিছু ভাবছো, অন্য মনস্ক হয়ে গেলে, এরকমটা কখনো মনে হবে না। পুরো 1.5 ঘন্টা ক্লাস, তো 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে তোমার সেই ফুল কনসেন্ট্রেশন থাকবে। এবার সেটা কি হবে না হবে সে তো আগামীকাল আমি তোমার থেকে ফিডব্যাক নিয়ে জানবো। এটা আমার অ্যাজাম্পশন থাকলো আগামীকাল ক্লাস সম্পর্কে। এবার বাকি যা কিছু সে আমি তোমাদের থেকে জানবো, আগামীকাল ক্লাস হয়ে যাওয়ার পর আমি তোমাদের থেকে জানবো। চলো, আমি তাহলে গ্রুপটা বন্ধ করে দিচ্ছি।
আমাকে অনেকে জানিয়েছিলে যে বিগত ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনোভাবে পাচ্ছ না বা কিছু, ঠিক আছে। অদিতি হালদার এসএলএসটি ক্লাস কবে শুরু হবে? এসএলএসটি ক্লাস অলরেডি চলছে। আজও এডুকেশনের ক্লাস হয়েছে, গতকাল আজ এডুকেশনের ক্লাস হয়েছে, তার আগের দিন হিস্ট্রি ক্লাস ছিল, এই সপ্তাহে মনে হয় সোমবার ইংলিশ ক্লাস ছিল, আগামী সপ্তাহে তোমার জিওগ্রাফি, বাংলা, এই টাইপের সাবজেক্টগুলোর ক্লাস রয়েছে। তোমাদের গ্রুপে অলরেডি আমি সাবজেক্ট গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিও, ওখানে সবকিছু দেওয়া আছে, রেসপেক্টিভ সাবজেক্টের গ্রুপে সবকিছু ইনফর্ম করে দেওয়া আছে। নেক্সট যেটা বলার, যে টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, যেটা রিপিটেডলি বা রেগুলার বলা হয়। আর আরেকটা কথা যেটা বলবো, যেটা আগামীকাল ক্লাসের কথা বলছিলাম, যে আগামীকাল ক্লাসে তো বললাম সিডিপি ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বাংলায় বললে বলে শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, ম্যাডাম থাকবেন। তো আগামীকাল ক্লাসে কিভাবে একজন টিচার তার এনার্জি কিভাবে চ্যানেলাইজ করতে পারে টিচার স্টুডেন্টদের মধ্যে, এই ব্যাপারটা তুমি আগামীকাল ক্লাসে বুঝতে পারবে। নেক্সট, যারা বিগত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস মিস করে গেছো, এরকম নিয়ে বহু মেসেজ বহু ওয়ে বারবার আসছে, আমি তাদের জন্য বলে রাখি, আগামীকাল ক্লাসে আমি এই ব্যাপারটা জানিয়ে দেবো, ক্লাসের কোনো একটা জায়গায় আমি জানিয়ে দেবো। এই যারা এই ব্যাপারটা জেনে যাবে শুধুমাত্র তাদের কাছেই কিন্তু যাবে। আবারও বলছি, সিক্রেট কোড ছাড়া কোনোভাবে যাবে না। আমি কাউকে ম্যানুয়ালি পাঠাতে পারবো না, বা তুমি ফোন করে বললে বা মেসেজ করে বললে আর তোমার কাছে চলে যাবে, এরকমটা ভেবে নিও না। আমি আবারও বলছি, আমি ভীষণভাবে সহজলভ্য, ভীষণভাবে। তুমি যতটা সহজলভ্য বা তোমার কাছে তোমার ফ্যামিলি বা আদার্স যা কিছু, আমি বলবো যে তার থেকেও বেশি। কিন্তু প্লিজ সস্তা মনে করবে না, আমি এতটুকু সস্তা নই যে এই ব্যাপারগুলোকে একদমই কিন্তু এরকম ভাবে ভেবো না। নেক্সট যেটা বলার, যে আগামীকাল ক্লাসের মধ্যে আমি জানিয়ে দেবো, কোথাও না কোথাও আমি জানিয়ে দেবো যে কিভাবে বিগত ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে, আমি সেটা আগামীকাল ক্লাসে জানিয়ে দেবো। নেক্সট যেটা বলার, টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোন রকম অন্য ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার, এই রয়েছে আমাদের সবকিছু। আমি কোডটা শেয়ার করে দিচ্ছি, এটাই হচ্ছে কোড স্মার্ট হার্ডওয়ার্ক। দেখো আদত যেগুলো কোড, সেগুলো হবে কিছু না কিছু এর মধ্যে মোটিভেশন লুকিয়ে রয়েছে। 6291515880 সেম নাম্বার রয়েছে, অর্থাৎ যারা এর আগে পর্যন্ত কোড পাঠিয়েছো তাদের কাছে খুব ইজি, শুধুমাত্র টাইপ করলে চলে আসবে। আর এই ওয়ার্ড গুলো সবই ইংলিশ ওয়ার্ড, মানে মোবাইলে টাইপ করলে তোমার অটোমেটিক গ্রামার সাজেশন দিয়ে দেবে। যে SMA টাইপ করলে স্মার্ট চলে আসবে, HARD হার্ড টাইপ করলে তারপরে ওয়ার্ক এমনি চলে আসবে, ঠিক আছে, হার্ড ওয়ার্ক সাজেশন এমনি চলে আসবে। তো এটা হচ্ছে কোড স্মার্ট হার্ডওয়ার্ক, যেটা হাইলাইট করা রয়েছে। আর নাম্বারটা যেটা বললাম 6291515880, 6291515880, এটাই হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কোড বললাম কি, স্মার্ট হার্ডওয়ার্ক। আশা করি সবাই পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই। কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, আমি জানতে চাই যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার পরের কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। ওপেন করা আছে দেখো, খোলা আছে, হ্যাঁ। বাকিদের ক্ষেত্রে একটু যদি জানাও আমাকে। আর আবারও বলছি যে এই পাগলা এই ব্যাপারগুলোকে রাখো, 4 নম্বর 5 নম্বর, মানে নাম্বার যত বেশি হবে তোমার কিন্তু গ্রেড বাড়বে। কারো যদি 7-8 নম্বর হয় অবশ্যই বলে দেবে যে তোমার 7-8 নম্বর হচ্ছে, বলে দেবে। আমি আগের দিন 3 নম্বর পর্যন্ত বলেছিলাম, কেউ কেউ 4-5-এ চলে যাচ্ছ, কারণ অনেক মার্কেটে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে কিন্তু, তাই না? আমরা দেখেছি প্রথমে আলট্রা, আলট্রা প্রো, আলট্রা প্রো ম্যাক্স, তারপরে এখন অনেক কিছু চলে এসছে, আরো অনেক কিছু কত কিছু চলে এসছে। যাই হোক, সবাই থাকবে, মার্কেটে সবার দরকার আছে থাকার। আমি 3 নম্বর বলেছিলাম, জানি না কি করে 4 বা 5 খুঁজে পাচ্ছ, নিশ্চয়ই পেয়েছো। যাই হোক, যেটা বলার, যে আর এই ব্যাপারগুলোকে একটু রাখো, রিপিটেডলি বলো, তোমার দেওয়ালের কাছে এগুলো লিখে রাখো, ওই পয়েন্ট গুলোকে লিখে রাখো, রেগুলার বেসিসে টার্গেট রাখো। যে যেভাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা উইকে এইরকম ভাবে টার্গেট গুলোকে সেট করো, এগুলোকে করো। শুধুমাত্র পড়ো না, আমি আবারও বলছি, শুধুমাত্র পড়লে হবে না, শুধুমাত্র পড়লে তোমার ওই এটা হবে, কি বলে, কোন একটা ডিগ্রি পেয়ে যেতে পারো। কি বলছো? GRA
গ্রাফ বলতে কি বোঝাতে আচ্ছা, এটা যারা প্রথম দিন ক্লাস করেছিল একমাত্র তারাই বুঝতে পারবে। ঠিক আছে, গ্রেট সিক্রেট কোড তা বোঝালাম। আহ ইয়ে তোমার গ্রাফের কথা আর এখন আমি যাচ্ছি না, ওগুলো যারা রয়েছে তারাই। ঠিক আছে, এটা বাদ দাও, মানে যারা প্রথম দিন ক্লাসে ছিলে না তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে না। যদিও প্রথম দিনের ক্লাসের রেকর্ডিং তোমাদের সাথে গ্রুপে শেয়ার করা হয়েছিল, প্রথম দিনের যে রেকর্ডিং ক্লাসটা সেটা তোমাদের সাথে গ্রুপে শেয়ার করা হয়েছিল। তোমরা যদি বলো, যদি তোমরা পারমিশন দাও, আমি তাহলে প্রথম দিন ক্লাসের রেকর্ডিংটা আরো একবার গ্রুপে শেয়ার করে দিতে পারি। তাও যদি তোমরা পারমিশন দাও, মানে তোমরা পারমিশন না দিলে আমি শেয়ার করবো না। তোমরা যদি পারমিশন দাও তবে আমি শেয়ার করতে পারি। ঠিক আছে, আর যেটা বারবার বলছি যে এগুলোকে লেখো, কোনো কিছু মুখে মুখে করো না। এতদিন তো দেখলে, এতদিন তো করলে, এইভাবে কিন্তু হবে না। মানে সবকিছুর জন্য জেনে রেখো যে তুমি একটা সার্টেন টাইম পর্যন্ত কিছু না কিছু করতে পারবে। আর তোমার ধরো, আমি তোমাকে একটা খুব ছোট্ট এক্সাম্পল বলি, এটা যদি কারোর সাথে ম্যাচ না করে আমাকে বলবে, আর যদি ম্যাচ করে সেটাও বলবে। আমি তোমাকে খুব ছোট্ট করে একটা কথা বলি। ধরো, ধরে নাও যে তোমার সাবজেক্ট ধরো হিস্ট্রি, তোমার সাবজেক্ট ধরো হিস্ট্রি, তুমি হিস্ট্রি নিয়ে গ্রাজুয়েশন করেছো। এবার যদি কালকে তোমাকে জিওগ্রাফির কোশ্চেন পেপার দেওয়া হয়, তো তোমার কি নলেজ জিরো? মানে ধরো বিএর, মানে তুমি বিএ করেছো হিস্ট্রি অনার্স নিয়ে, এবার হঠাৎ করে তোমাকে একটা জিওগ্রাফি অনার্স এর কোশ্চেন পেপার দেওয়া হলো, তুমি ওখান থেকে কোনো কোশ্চেন করতে পারবে না? হ্যাঁ কি না বলো? কোনো কোশ্চেন করতে পারবে না। শুধু এইটুকু আমাকে বলে হ্যাঁ কি না। কি পারবে, কতটুকু পারবে সেটা পরে আসছে। শুধু এইটুকু জানতে চাইছি যে তুমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছো, আর তোমাকে একটা জিওগ্রাফির কোশ্চেন পেপার দেওয়া হলো, তুমি কোনো কিছু করতে পারবে না? এটা আমাকে বলো, পারবে তো? হ্যাঁ, হোক না সে খুব কম হোক না, ডেফিনেটলি কিছু না কিছু পারবে, জিরো হবে না। তো একই জিনিস এখানেও বলবো। আবার ধরো তুমি একই রকম যে আমি তুমি দুজনে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, একই ক্লাসে পড়ছি, একই টিচারের কাছে পড়ি, সবকিছু একই, তারপরে আমি আর তুমি একই রকম মার্কস পাবো? তাহলে পার্থক্য হয় কোথায়? তাহলে পার্থক্য হয় কোথায়? আমি তুমি তুমি বলবো ট্যালেন্ট। ট্যালেন্ট ব্যাপারটা যদি বলি, তাহলে তো ওটা ইনবর্ন, গড গিফটেড, ওটা তো তোমার আমার হাতে নেই। তাহলে হাতে কোনটা রয়েছে? যদি এই কোশ্চেন গুলো ঠিকঠাক আনসার বুঝতে পারো, তাহলে তোমার কাছে আমার কথাগুলো কখনো বিরাট কিছু রকেট সায়েন্স মনে হবে না। এই কথাগুলো কখনো মনে হবে না যে আমি বিরাট কিছু বলছি, অনেক ভারী ভারী শব্দ বলছি, কোনো কিছু না। কিন্তু যদি এটা না বুঝতে পারো, তাহলে মানে যেটা হবে আর কি, যে তুমি হয়তো যখন বুঝতে পারলে তখন দেখলে তোমার হাতে সেই সময় নেই সেটা করার মতো, বা সেটা অ্যাচিভ করার মতো সেই সময় নেই। তাই আমি বলবো যে এই জায়গাটাকে মূল গুরুত্ব দাও, এই জায়গাটাকে মূল গুরুত্ব দাও। নেক্সট যেটা আমি বলতে চাইছি, যে তুমি ধরো কালকে একটা যে কোনো ধরো, আমরা এই যে আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেটের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, তো এখানে তো এমন অনেক ছেলে মেয়ে পরীক্ষায় বসবে যে যাদের হয়তো সেই ওয়েতে প্রিপারেশন নেই, সেই লেভেলের প্রিপারেশন নেই, বা সেই ধরনের প্রিপারেশন নেই। কিন্তু এমন কেউ হবে না যে টোটাল 150টা কোশ্চেন করছে, সেটা প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট হোক, তার স্কোর জিরো। তোমার মনে হয় এরকম কেউ আছে? যে ধরে নাও 10 লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে, তোমার মনে হয় যে তুমি এটুকু বলতে পারবে তো যে 10 লাখ ক্যান্ডিডেটের মধ্যে সব থেকেও যে কম নাম্বার পাবে সেও কিছু না কিছু পাবে, 2 1 4 5 6 কিছু না কিছু পাবে? ঠিক বলছি তো? জিরো হবে না তো, জিরো হবে না। এবার দেখো আমরা ছুটছি কিসের জন্য, 60% মার্কস পাওয়ার জন্য। এবার এখানে অনেকে রয়েছে বা অনেকে পেয়েছে, খুব গল্প কথা নয়, যে কেউ 110, কেউ 120, 25, 127, 28 এরকম পেয়েছে, প্রচুর আছে। তাহলে এই পার্থক্য হচ্ছে কোথায়? যে তুমি প্রচুর পড়াশোনা করছো, প্রচুর কিছু করছো, আর সেও একজন, সেও হয়তো প্রচুর পড়াশোনা করেছে, সবকিছু করেছে, তারপরেও তুমি হয়তো কোনো রকম পাস করলে, কিন্তু তোমার স্কোর 90, 91, 95 এর মধ্যে, আর কেউ একজন 125, 26, 28 স্কোর করে দিয়েছে। তাহলে পার্থক্য হচ্ছে কোথায়? পার্থক্য হচ্ছে ডিসিপ্লিনে। কারণ ডিসিপ্লিন আমাদের ইনিশিয়াল স্টেজে কাজে লাগে না। ডিসিপ্লিন আমাদের ইনিশিয়াল স্টেজে কাজে লাগে না। একটা বাচ্চা, তুমি তার কাছ থেকে আর যাই হোক ডিসিপ্লিন আশা করতে পারবে না। সে তার বাবা মাকে তুই করে কথা বলে, তাই না? সে তার বাবাকে হয়তো মারতেও পারে, তার বাবার বুকের উপর দাঁড়িয়ে পড়তে পারে,
তুমি দাঁড়াতে পারবে? তুমি দাঁড়াতে পারবে? তুমি তোমার বাবাকে মারতে পারবে? একটু চুল টেনে ধরতে পারবে? বাবাকে আজ তুই করে বলতে পারবে? এগুলো কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? ওই একটা ওয়ার্ড, ডিসিপ্লিন। যখন তুমি কোন একটা জায়গাতে যেটা ধরো আমাদের বেস লেভেল, সে বেস লেভেল অতিক্রম করতে যাবে, তখনই তোমার কাজে লাগবে ডিসিপ্লিন। তুমি বেস লেভেলের মধ্যে থাকো, তোমার ডিসিপ্লিন না হলেও চলবে। তুমি যে কোনো স্কুল কলেজে ধরো পড়াশোনা করছো বা যা কিছু, সেখানে তুমি কোনো কিছু মেনটেন করছো না, সারা বছর পড়ার দরকার নেই, তুমি তাও পাস করে যাবে। তুমি ধরো পড়েই আসলে ঠিকঠাক করে বন্ধুর পাশে বসে, যদি হোম সেন্টার হয়, বা এখনকার দিনে আমাদের যেরকম যে ব্যাপার, আমি খুব মানে বাড়িয়ে কথা বললে বা অস্বাভাবিক কথা বললে আমাকে বলবে, আর যদি তোমাদের সাথে মিলছে, মনে হচ্ছে না ঠিকঠাকই বলছি, তাহলেও বলবে। একটা বেস লেভেলের জায়গা তুমি কোন রকম ডিসিপ্লিন ছাড়া কভার করে যেতে পারবে। কিন্তু যদি তোমাকে সেখান থেকে কিছু মাস্টার হতে হয়, সেখান থেকে মাস্টার হতে হয়, তাহলে কিন্তু তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সৌরভ ঘোষ এগুলো করো না। তুমি শিওর যে তোমার জ্যোতিকা মজুমদারও ক্লাস করেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত? তুমি জানো? অযাচিত সাহায্য করতে নেই, তাতে একটা সময় তোমার বদনাম হবে, ভালো হবে না। ঠিক আছে, আমি একদম শুরুতে যে কথাটা বলছিলাম, তোমার খিদে লাগেনি, আমি অথচ তোমাকে এক থালা খাবার এনে দিয়েছি, তুমি হাঁটতে পারছো খুব ভালো হবে, তারপর মনে হলো যাক তোমার এত কষ্ট হচ্ছে, আমি একটু কোলে নিয়ে নিই। তুমি কোনোদিন আমার ওই ইমোশনের মর্যাদায় দিতে পারবে না। তুমি কোনোদিন আমার ওই ইমোশনের মর্যাদায় দিতে পারবে না, যে আমি তোমাকে ভালো ভেবে একতলা খাবার এনে দিয়েছিলাম, বা তোমার কষ্ট হয় বলে আমি একটু কোলে নিয়েছিলাম, তুমি এটাকে নেগেটিভ ওয়েতে দেখবে, অন্যরকম ভাবে দেখবে। কিন্তু এটা যদি তোমার প্রয়োজনের হয়, আর সেই প্রয়োজনের স্বার্থে যদি আমি করি, তাহলে তোমার কাছে একমাত্র তার ভ্যালু আসবে। আমি এই পর্যন্ত রাখছি। আগামীকাল সিডিপি ক্লাস থাকবে, ঠিক রাত 8টা থেকে সিডিপি ক্লাস থাকবে। ঠিক আছে, রবিবার দিন অঙ্কের ক্লাস, অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো, আর ওই দিনের ক্লাসে আমি বাকি সবকিছু শেয়ার করে দেবো তোমাদের সাথে ওই দিনের ক্লাসে। আর নেক্সট যেটা বলার, যেটা বলবো আমি, যে আমি মানে অঙ্কের ক্লাসে আমি বাদ দিয়েও আরো দুজন ফ্যাকাল্টি থাকবেন, মানে আমি তো থাকবো, আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবেন, মানে টোটাল অঙ্কের জন্য শুধুমাত্র 3জন ফ্যাকাল্টি থাকবে। আর তোমরা অলরেডি ইংলিশ ফ্যাকাল্টি দেখে নিয়েছো, সায়েন্সের একজনকে দেখেছো, পিওর ফিজিক্যাল সায়েন্সের জন্য আরেকজন ফ্যাকাল্টি থাকবেন। আবার এখন হিস্ট্রি দেখলে অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে তার জন্য অন্য ফ্যাকাল্টি থাকবেন। আগামীকাল সিডিবি ফ্যাকাল্টির সাথে দেখা হচ্ছে। বাংলা ফ্যাকাল্টি এই সেশনের মধ্যে নেই, আমি আগেই জানিয়েছিলাম, আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে সময় বা কোনো কিছু হয়ে ওঠেনি, তো বাংলা ক্লাসটা এই শিডিউলের মধ্যে রাখা হয়নি। কিন্তু আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, এরকম কখনোই হবে না। যিনি বাংলা পড়াচ্ছেন তিনি ইংরাজি, তিনি ইতিহাস, তিনি সিডিপি, তিনি ভূগোল, তিনি তোমার পলিটিক্যাল পলিটি, এরকম কখনোই হবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। ঠিক আছে, এসএলএসটি হিস্ট্রি অন্য ফ্যাকাল্টি ক্লাস করাই। এসএলএসটি যদি আমি হিস্ট্রির কথা বলি, এসএলএসটি হিস্ট্রি অলরেডি ডেমো ক্লাস হয়েছে, গত বুধবার দিন ডেমো ক্লাস হয়েছে। ঠিক আছে, এসএলএসটি হিস্ট্রি যদি কথা বলে থাকো, তাহলে বলবো এসএলএসটি হিস্ট্রি অলরেডি ক্লাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখো, তুমি যদি হিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো, ওখানে শেয়ার করে দেওয়া হয়েছে আগামীকাল থেকে হিস্ট্রির ক্লাস শুরু হচ্ছে, ওখানে দেখো সবকিছু দেওয়া আছে। অথবা আমাকে পার্সোনালি ফোন করে নিও, আমি বলবো গ্রুপে জয়েন করে যাও, কারণ গ্রুপ থেকে সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবে। যদি হিস্ট্রির গ্রুপে থাকো, এসএলএসটি হিস্ট্রি গ্রুপে থাকো, ওখানে দেখো সবকিছু শেয়ার করে দেওয়া আছে। জয়েন করেছো মানে ওখানে দেখো তাহলে মেসেজ করা হয়েছে, একটু আগেও জানানো হয়েছে যে আগামীকাল থেকে হিস্ট্রি ক্লাস শুরু হচ্ছে, বা সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, আগামীকাল তাহলে সিডিপি ক্লাস থাকবে। কালকের ক্লাস কি হলো না হলো সেটা আমি তোমাদের থেকে জানবো আগামীকাল, তাহলে পরবর্তী কথা হবে। আমি এই পর্যন্ত রাখলাম, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।